এসএসসি 2025 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রসায়নের আরো একটি ওয়ান শট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 10 অর্থাৎ খনিজ সম্পদ, ধাতু অধাতু এই চ্যাপ্টারটা পড়বো এবং তোমাদের সাথে আমি আছি সাইফুল ইসলাম তুষার এবং পড়াশোনা করতেছি এখন বুয়েটে। তো এই পার্টিকুলার চ্যাপ্টারটার ক্ষেত্রে যেটা দেখা যায়, তোমাদের অনেকের একটু অনীহা থাকে, অনেকে পড়ো না ভালো মতো, অনেকে আবার পড়ো, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাবো। আমরা কিছু কিছু পোর্শন দেখবো বই থেকে, যে বইয়ের এই পোর্শন থেকে এমসিকিউ আসবেই, সিকিউ আসবেই। হ্যাঁ, তার আগে এই চ্যাপ্টারটার অ্যানালাইসিসটা একটু দেখে নিই। যে এই চ্যাপ্টারটা এই যে 2018 থেকে 2024 সাল পর্যন্ত যে এসএসসি পরীক্ষাগুলো হয়েছে, তো দেখো এই 2018 সালে কিন্তু বেশ আসছে, 2019 সালেও আসছে, 2020 সালেও আসছে, তারপরে খুব সম্ভবত এই যে 21, 22, 23 এই 3টা সালে আসে নাই। হ্যাঁ, আসে নাই বলতে হচ্ছে তোমার দেখো ক খ গ ঘতে একদমই আসে নাই, এমসিকিউ একটা দুইটা আসছে আর কি। বাট 2024 সালে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন, যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে। তাই তোমরা যেহেতু 25 সালে পরীক্ষা দিবা, সো একটা চান্স কিন্তু আছে যে সামনে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো আমরা কথা না বাড়াই, আমরা শুরু করি। তো এই চ্যাপ্টারের শুরুতে যদি হচ্ছে আমরা একটু দেখি যে সংজ্ঞার জন্য কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, যে খনিজ সম্পদ কাদেরকে বলে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার খনিজ সম্পদের ব্যবহারগুলো কি কি। খনিজ সম্পদের ব্যবহারের ক্ষেত্রে আমরা যে 5টা ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, যে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, রান্নার কাজে আমরা যে গ্যাস ইউজ করি সেটা কিন্তু খনিজ সম্পদ, অলংকার প্রস্তুত করার ক্ষেত্রে, শিল্প উন্নয়নে এবং খনিজ তেলের চাহিদা পূরণে এগুলো আমরা ইউজ করে থাকি। এখন এই যে এই পোর্শনটা বইয়ে দেখবা যে একটা পাই চার্ট আছে, জাস্ট এই যে এখানে যেরকম সেইভাবেই একটা পাই চার্ট আছে, যে ভূত্বকে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কোনটা কত পার্সেন্ট আছে। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর আসে এমসিকিউতে। দেখা গেল যে তুমি এই চ্যাপ্টারটা পড়ো না, জাস্ট এই ইনফরমেশনগুলো জানা থাকলেও এমসিকিউতে একটা ভালো নাম্বার আসা পসিবল আর কি। একটা ভালো নাম্বার আসবে যদি তুমি অন্যগুলো পারো আর কি, বা এইটুক পারলা না তখন কিন্তু প্যারা হয়ে যাবে। তো আমরা দেখি যে সবচেয়ে বেশি পরিমাণে আছে কে, সবচেয়ে বেশি পরিমাণে আছে হচ্ছে অক্সিজেন, এবং সেটা কিন্তু ধাতু অধাতু মিলিয়ে, ঠিক আছে। তারপরে আছে সিলিকন 27%, অ্যালুমিনিয়াম আছে 8.4%। তাহলে ধাতুর মধ্যে সবচেয়ে বেশি আছে কে, ধাতুর মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আয়রন আছে 5%, ক্যালসিয়াম 4%, পটাশিয়াম 3, সোডিয়াম 3, ম্যাগনেসিয়াম 2, অন্যান্য বাকি যারা যারা আছে সব মিলে 2%, ঠিক আছে। ওকে, তাহলে এই পার্সেন্টেজগুলো আমরা একটু মনে রাখবো, বিশেষ করে সিলিকনেরটা, অক্সিজেনেরটা, অ্যালুমিনিয়ামেরটা আসে পরীক্ষা, ঠিক আছে। তো বলতে বলতেই দেখো আমরা একটা এমসিকিউ দেখি, যে অনেকগুলো বোর্ডে আসছে ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত। একটু আগে দেখছি আমরা 27%। এরপরে ভূত্বকের প্রধান উপাদানগুলোর মধ্যে প্রাপ্যতার ক্রম কোনটি। এই যে একটু আগে দেখলাম সবচেয়ে বেশি থাকে অক্সিজেন, সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে অক্সিজেন, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তাই না? যদি প্রথম তিনটার কথা আমরা চিন্তা করি, তাহলে এটা কই আছে? এটা আছে হচ্ছে এই যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ডি। ওকে, তারপরে ভূত্বকে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি। ধাতুর মধ্যে দেখছো বলতে বলতে কিন্তু এটা চলে আসছে যে ধাতুদের মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি ধাতু আছে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, সেটা কত? সেটা হচ্ছে 8.4%। আর অধাতুর মধ্যে সবচেয়ে বেশি আছে কে? অধাতুর মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমার অক্সিজেন, সেটা কত? সেটা হচ্ছে 46%, ঠিক আছে। ওকে, তো ফাইন, আমরা সামনের দিকে আগাই। ভূত্বকের উপাদান সমূহের মধ্যে কত ভাগ অক্সিজেন আছে? কত ভাগ? 46%, ঠিক আছে। তো দেখছো এটা কিন্তু সবগুলোই বোর্ডে আসা প্রশ্ন ভাইয়া। এরপরে ভূত্বকে সিলিকন শতকরা কত ভাগ? 27%। তাহলে আমরা যদি এই পার্সেন্টেজগুলো একটু মনে রাখি তাহলে কিন্তু ভালো। ভূত্বকে কোন উপাদান মৌলটির শতকরা পরিমাণ বেশি? সবচেয়ে বেশি কোনটা থাকে? সব মিলে সবচেয়ে বেশি থাকে হচ্ছে অক্সিজেন। আচ্ছা, এরপরে আমরা এই পর্যন্ত দেখলাম পার্সেন্টেজ। এখন হচ্ছে কিছু আকরিকের নাম আমাদের জানতে হবে, এবং সেই আকরিক থেকে আমরা কিভাবে ধাতু নিষ্কাশন করতে পারি সেটা জানবো। আকরিক কি সেটা আমরা জানি, আকরিককে ইংরেজিতে বলা হয় হচ্ছে ওর, ঠিক আছে। এবং তোমরা তো জানোই যে গ্রুপ 16 কে যে আকরিক গঠনকারী গ্রুপ বলা হয়। কেন? কারণ এই যে ধাতুর সাথে অক্সাইড, সালফাইড এই যৌগগুলো মিলেই হচ্ছে আকরিক গঠন করে। যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতু নিষ্কাশন করা যায় সেই সকল খনিজকে হচ্ছে আকরিক বলে, ঠিক আছে। এবং আকরিক থেকে কি করি আমরা? পরবর্তীতে ধাতুটা নিষ্কাশন করি। আচ্ছা, তো কিছু ধাতুর আমরা আকরিকের নাম জানি, যেমন মার্কারি। মার্কারির বাংলা কি বলতো? মার্কারির বাংলা হচ্ছে পারদ। ওকে, এই মার্কারির আকরিককে আমরা বলি সিন্নাবার। সিন্নাবারের কমার্শিয়াল নেম এটাকে HGS বা মার্কিউরিক সালফেট দিয়েও আমরা বলতে পারি। জিঙ্কে বলি জিঙ্কের আকরিককে বলা হয় জিঙ্ক ব্লেন্ড, আর একটা আছে ক্যালামাইন। ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট, আর জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক সালফাইড। আচ্ছা, লেডেরটা হচ্ছে লেড সালফাইড বা গ্যালেনা, ঠিক আছে। এই দুটো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এগুলো যে নিষ্কাশনের বিক্রিয়াও দেওয়া আছে, পাশাপাশি জিঙ্ক কার্বনেটকে যে বশীকরণ করা হয়, জিঙ্ক অক্সাইডকে বশীকরণ করা হয়, এগুলো আমরা একটু সামনে দেখবো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আয়রনের অনেকগুলো আকরিক, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট। হ্যাঁ, এবং প্রত্যেকটা সংকেতও কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। তোমরা যারা নোট করো, বা এই ক্লাসটার নোটই কিন্তু এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ভিডিওর লিঙ্ক থেকে তুমি কি করবা? আগে নোটটা ডাউনলোড করে ফেলবা, কারণ এখানে হচ্ছে টপিকগুলো সুন্দর করে সাজানো আছে, টপিকের শেষে প্রশ্নগুলো সাজানো আছে। সো একদম টপিক শেষ, তারপরে আমরা প্রশ্ন সলভ করা শুরু করবো। আচ্ছা, এরপর হচ্ছে কপার পাইরাইট, চ্যালকোসাইট। অ্যালুমিনিয়ামের আকরিকটা খুবই ইম্পর্টেন্ট, বক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, আর হচ্ছে 2H2O। সোডিয়ামেরটা হচ্ছে সাগরের পানির মধ্যেই পাওয়া যায়, ক্যালসিয়ামেরটা চুনাপাথরের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের যতগুলো আকরিক আছে। এবার আকরিক থেকে কি কি প্রশ্ন আছে সেটা দেখে ফেলি। কোনটি জিঙ্ক ধাতুর আকরিক? একটু আগেই দেখছি গ্যালেনা কি, গ্যালেনা হচ্ছে লেড। কিবি সিন্নাবার, ক্যালামাইন, ক্যালামাইন ছিল হচ্ছে জিঙ্ক কার্বনেট। তাহলে এই যে ক্যালামাইন হচ্ছে কি ভাইয়া? জিঙ্ক কার্বনেট। হ্যাঁ, ওকে, এরপর আসছে কোনটা সিন্নাবার? সিন্নাবার কোনটা ছিল ভাইয়া? মার্কারির যে আকরিক মার্কিউরিক সালফাইড, সেটা হচ্ছে আমাদের সিন্নাবার। এই যে দেখো একটু আগে দেখছি সিন্নাবার হচ্ছে মার্কারিকটা। আচ্ছা, এরপর হচ্ছে রুটাইলের সংকেত কোনটি? আচ্ছা, এই যে রুটাইল আর ক্রোমাইট এই দুটো হচ্ছে চৌম্বকীয় উপাদান, ঠিক আছে। আমরা একটু পরে যখন ধাতুর পৃথকীকরণ দেখবো, চৌম্বকীয় পৃথকীকরণ, সেখানে আমরা দেখবো যে এই জিনিসগুলো হচ্ছে চৌম্বকীয় উপাদান।
ওকে, ওকে। তো এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে ক্রোমাইট। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে রুটাইল। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ভাই ডি। হ্যাঁ, ওকে। তো আমরা যদি হচ্ছে সামনের দিকে আগাই, সীসার আকরিক কোনটি? সীসা হচ্ছে লেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে হচ্ছে ভাইয়া বি, গেলে না। এটার সংকেত কি? এটার সংকেত হচ্ছে পিবিএস। ওকে, তাহলে আমরা আরো যদি দেখি সামনে থেকে, আমরা মোটামুটি এমসিকিউ এর জন্য এই দুটো পোর্শন বেশি ইম্পর্টেন্ট, আকরিকের সংকেত যেগুলো আছে সেই পোর্শনটা আর কি। ঠিক আছে, এবার খনিজ আর আকরিক থেকে আমরা কিভাবে ধাতু নিষ্কাশন করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখে নিব। হ্যাঁ, আচ্ছা। তো এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি হচ্ছে আরেকটা পোর্শন আছে শিলার কয়েকটা পার্ট আছে, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এই জিনিসগুলোর একটু এক্সাম্পলগুলো আমরা হচ্ছে নিজেরা দেখে নিব। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদি ধাতু নিষ্কাশন করতে চাই কোনো একটা আকরিক থেকে, দেখো তুমি ধরো বিএসআরএম, কেএসআরএম বা যে কোনো কোম্পানি, তো রডের কোম্পানি তো দেখছো, তাই না? তো আমরা যদি বলি লোহা, আমরা যদি বলি তামা, সেক্ষেত্রে ওই যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো কিন্তু নিজেরাই হচ্ছে মাটি করে ধাতুগুলো সাজানো থাকে না, তাই না? ওগুলো থেকে প্রসেস করে তারপরে আনতে হয়। তো ওই যে যেই জায়গাটা থেকে আমরা ধাতুটা পাই সেই জায়গাটাকে আমরা বলি খনি। এবং খনির মধ্য থেকে যেই যৌগ থেকে, দেখো আমার বডির মধ্যেও কিন্তু আয়রন আছে, তাই না? এখন আমার বডি থেকে আয়রন নিষ্কাশন করে কি কোনো লাভ হবে বলো? এটা দিয়ে কি রডের কোম্পানি চালানো যাবে না কিন্তু। তো যেই জায়গা থেকে খনি থেকে, মানে খনির যে জায়গা থেকে ধাতুটা নিষ্কাশন করলে আমাদের একটু লাভ হবে, সেই জায়গাটাকে আমরা বলতেছি আকরিক। তার মানে আকরিকের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকবে? ধাতুটা থাকবে। ঠিক আছে, ওকে। তো প্রথমেই হচ্ছে আমরা যদি ওই আকরিকটা থেকে, ধরো এই যে একটা পাহাড় আছে, হ্যাঁ, সে ফর এক্সাম্পল এই পাহাড়ের মধ্যেই খনি আছে, এতটুকু জায়গা হচ্ছে আকরিক। তো এই আকরিকটাকে আমরা কি করবো আসলে? এই আকরিকটার মধ্যে তো লোহা আসলে সাজানো গোছানো নাই, এটা আমরা বাই করে নিয়ে আসবো। এরপরে কি করবো? এটা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করবো, পাউডার করে ফেলবো, একদম গুঁড়া গুঁড়া করে ফেলবো। তো প্রথম কাজ হচ্ছে আমার এটার মধ্যে কি আছে? ধুলাবালি, কাদা, অনেক কিছু থাকতে পারে। তো আমার প্রথম কাজ হচ্ছে এটাকে গুঁড়া গুঁড়া একদম পাউডার মোডে নিয়ে আসা। ঠিক আছে, তো ফার্স্ট কাজ দেখো, আকরিকটা চূর্ণ বিচূর্ণ করলাম আমরা। এই আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করার পরে এটাকে আমরা ঘন করব। ঘন করার পরে, ঘন করলে কি হবে? ওই তোমার ঘন বলতে আমরা বুঝাচ্ছি, ধরো এটার মধ্যে তো পাউডার আছে, আবার লোহা আছে, আমি ধরো লোহার কথাই বলতেছি, লোহা আছে, আরো অন্যান্য জিনিসপাতি আছে। ঘন করলে কি হবে? এক জায়গায় লোহাটা জমা হবে, পাউডার সব আলাদা হয়ে যাবে। দেন তারপরে ওই যে ঘনকৃত আকরিক, যেখানে আমার লোহার পরিমাণ বেশি, সেই জায়গাটাকে বা সেই অ্যামাউন্ট অফ ধাতুকে আমরা কি করবো? অক্সাইডে পরিণত করবো। অক্সাইডে পরিণত করার কারণ কি? এটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। ঠিক আছে, প্রথমে আমি অক্সাইড বানাবো, তারপরে ওর থেকে অক্সাইডকে তাড়াই দিব। দেখো জাস্ট পরের ধাপটাই কি? অক্সাইড থেকে আমরা ধাতব অক্সাইডে মুক্ত ধাতুতে রূপান্তর করবো। ঠিক আছে, তার মানে ধাতব অক্সাইডটাকে একটু পরে মুক্ত করে দিব। মুক্ত করার পরে কি আমার কাছে এখন আছে যেটা, সেটা হচ্ছে পিওর ধাতু। সেই পিওর ধাতুটাকে আমরা যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে সেটাকে বিশুদ্ধ করে দেবো, শেষ। তাহলে দেখো কোনো মানে চাপ নেওয়ার কিছু নেই, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আমরা প্রশ্ন যখন দেখবো তখনই দেখবো যে প্রথমে আমরা চূর্ণ বিচূর্ণ করবো, তারপরে হচ্ছে ঘন করবো, ঘন করার পরে অক্সাইড বানাবো। অক্সাইড বানানোর জাস্ট পরের ধাপে কি করবো? অক্সিজেনকে তাড়াই দিব। অক্সিজেন তাড়াই দেওয়ার পরে কি হবে? আমরা মুক্ত ধাতু পেয়ে যাবো। মুক্ত ধাতুটাকে আমরা জাস্ট বিশুদ্ধ করবো, শেষ, কাহিনী শেষ, 5টা ধাপ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে যদি হচ্ছে ধাতু নিষ্কাশনের ধাপ দেখি, যে আকরিক চূর্ণ বিচূর্ণ করার জন্য হচ্ছে আমরা এই যে জো ক্রাশার বা বল ক্রাশারের মধ্যে হচ্ছে এই ধাতুটাকে বা আকরিকটাকে ঢুকাই। তারপরে কি হয়? তারপরে হচ্ছে ঘন করার জন্য বেশ কয়েকটা ওয়ে আছে, 4টা পদ্ধতি। ঘন মানে হচ্ছে এই যে পাউডার করার পরে 4টা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এটাকে করা যায়, আলাদা করা যায়। একটা হচ্ছে, সবগুলো কিন্তু ভাই ঘন করার পদ্ধতি, হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনাভাসমান পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ, রাসায়নিক পদ্ধতি। হাইড্রোলাইটিকটা কি ভাইয়া? হাইড্রোলাইটিকটা খুবই সিম্পল। ধরো পুরো পাউডারটাকে বা পুরো গুঁড়াটাকে হচ্ছে আমি একটা পানির ফ্লোর মধ্যে ছেড়ে দিব। ঠিক আছে, তার মধ্যে ধাতুর পোর্শনটা কি ভাই? ভারী, যেগুলো ময়লা সেগুলো হালকা থাকে, দেখবা। ঠিক আছে, ধুলাবালি হালকা থাকে। তো পানির ফ্লোতে কি হবে? মাঝখানে এরকম খাঁচকাটা থাকে। তো যেটা হয়, ভারী ধাতুর যে ভারী কণাগুলো বা মেইন ধাতু যেগুলো, সেগুলো এই খাঁচকাটার মধ্যে গভীরে ঢুকে যায়। আর যে জিনিসগুলো হালকা, সেই জিনিসগুলো কি হয়? ভাসে, খনিজ মল যেগুলো, সেগুলো ভাসতে আস্তে করে চলে যায়। ঠিক আছে, তাহলে এটা গেল একটা পদ্ধতি, হাইড্রোলাইটিক পদ্ধতি। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেনাভাসমান পদ্ধতি। ফেনাভাসমান পদ্ধতি কি? এইটার মধ্যে হচ্ছে তোমার একটা টেস্ট টিউবের ক্ষেত্রে দেখানো হয়েছে, বড় সিস্টেমের ক্ষেত্রে বড় ভাবে করা হবে। এখানে কি হয়? এখানে হচ্ছে তোমার এই দুইটা আলাদা আলাদা দ্রাবক নেওয়া হয়, পানি আর কেরোসিন। তো পানি আর কেরোসিন নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমরা যে একটু আগে গুঁড়া করে রাখছি এখানে। ঠিক আছে, এই গুঁড়াটাকে নিয়ে আমরা কি করব? আমরা এই টেস্ট টিউবের মধ্যে ছেড়ে দিব। এখন গুঁড়ার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ভারী জিনিসও আছে, হালকা জিনিসও আছে। তো ফেনা সহ যে আকরিকটা হচ্ছে তেলের মধ্যে ভেসে থাকবে। আর খনিজ মল যেটা, সেটা তেলের মধ্যে দ্রবীভূত হবে না, বা তেলের সাথে কোনো সম্পর্ক নেই, আস্তে করে নিচে চলে যাবে। ঠিক আছে, আমরা যেটা পাবো, উপরে একটা ফেনা পাবো আর নিচে হচ্ছে খনিজ মল পাবো। তো উপরে আমার ফেনাটাই তো কি কাজের জিনিস, আকরিক। তো ওইটাকে আমরা আলাদা করে হচ্ছে আমাদের যে পরবর্তী প্রসেস সেটার জন্য হচ্ছে রেডি করবো, বা সেখানে হচ্ছে রেখে দিব। ঠিক আছে, ওকে। তো আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে ফেনাভাসমান পদ্ধতিতে কোন আকরিকগুলো ব্যবহার করা হয়? বিশেষ করে হচ্ছে ধাতুর সালফাইড আকরিক। সালফাইড আকরিক যেগুলো, সেগুলো হচ্ছে ভাইয়া এই
তেল ফেনা ভাসমান পদ্ধতিতে পৃথক করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে ভাই চুম্বকীয় পৃথকীকরণ। বুঝতেই পারতেছো এগুলো যে তোমরা ডিসকভারি চ্যানেলে অনেক দেখছো বা নেটজিওতে দেখছো, যে ফ্যাক্টরি থেকে হচ্ছে বা এয়ারপোর্টেও দেখছো অনেকে, যে এই বেল্টে করে চলমান একটা বেল্ট থাকে, এই বেল্টের উপরে অনেক সময় লাগে যায়, তাই না? আর ডিসকভারিতে দেখলে এই প্রসেসটাই দেখছো, যে গোল্ড রাশ নামে একটা প্রোগ্রাম হয়, ওইখানে দেখানো যায় যে এই বেল্টের একদম কোন কর্নারে হচ্ছে এই চাকাটা থাকে চুম্বকের। ঠিক আছে, এইটা কিসের তৈরি থাকে? এটা হচ্ছে চুম্বকের চাকা, বা আমরা এটা চুম্বকই লিখি। ঠিক আছে, একটা গোল্লা। ঠিক আছে, তো এই চুম্বকটার ক্ষেত্রে কি হয়? এই চুম্বকটা হচ্ছে চুম্বকীয় উপাদানগুলো নিজের কাছে নিয়ে আসে। তো আমরা বুঝতেই পারতেছি আমাদের আকরিকটা যদি সামহাও চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তখন আমরা এই পদ্ধতিতে ওকে চালাবো। ও কি করবে? চাকা দিয়ে আকৃষ্ট হবে। আর ধরো তুমি প্লাস্টিকের ময়লা বা আবর্জনা রাখছো বা ধুলাবালি রাখছো, ধুলাবালি কি আকৃষ্ট হবে? হবে না। ধুলাবালিকেই আমরা কি করি? আদর করে খনিজ মল বলি। তাহলে খনিজ মল কি হবে? খনিজ মল হচ্ছে এখানে আলাদা হয়ে যাবে। আর এই যে এই চাকার সাথে যেগুলো লেগে থাকবে সেগুলোই কি আমাদের কাঙ্ক্ষিত আকরিক। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে আমরা দেখবো যে কিছু উপাদান আছে, যেমন হচ্ছে রুটাইল, একটু আগে একটা এমসিকিউ আসছে আমরা দেখছি। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রোমাইট, দেখো একটু আগে যে সলভ করলাম আমরা। হ্যাঁ, রুটাইল ক্রোমাইট এর সংকেত আসছিল, তাই না? এই যে Fe2O3 Cr2O3, এটা হচ্ছে ক্রোমাইট, আর রুটাইল হচ্ছে কি টাইটানিয়াম অক্সাইড। এই দুইটা জিনিসকে আমরা চৌম্বকীয় পৃথকীকরণে আলাদা করতে পারি। ঠিক আছে, ওকে। যাই হোক, তো আমরা এই যে এতক্ষণ যা যা দেখতেছি সবগুলাই কিন্তু ঘনীকরণ। ঘনীকরণের মেইন উদ্দেশ্য কি? ময়লা আবর্জনাকে দূর করে দেওয়া, যেগুলো আমার লাগবে না সেগুলোকে বাদ বিদায় করে দিয়ে আবার মেইন যে আকরিক সেটাকে নিয়ে আসা। ঠিক আছে, সেটাকে এক্সট্রাক্ট করা, এটাকে ঘনীকরণ বলতেছি আমরা। তো এটার একদম লাস্ট প্রসেস হচ্ছে কেমিক্যাল পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বক্সাইটের মধ্যে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, আবার পানিও আছে। পানিটা আমার দরকার নাই, এই পানিটাকে আমি তাড়াবো। তো অনেকভাবেই তাড়ানো যায়, আমরা অনেকগুলো মেকানিক্যাল প্রসেস দেখতে, এবার দেখবো কেমিক্যাল প্রসেস। তো কেমিক্যাল প্রসেসে কি হয়? এই যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ওকে উত্তপ্ত করলাম, সোডিয়াম অ্যালুমিনেট হলো, আর পানি কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এবার আমি আলাদা করে আবার পানি অ্যাড করলাম সোডিয়াম অ্যালুমিনেটের মধ্যে। কেন? কারণ হচ্ছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বানাবো আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে আলাদা করে ফেলবো। এইবার এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি তাপ দেই, তাহলে কি হবে? একদম অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে যাবো আর 3 অণু পানি পেয়ে যাবো। ঠিক আছে, এটাও কিন্তু একটা ঘনীকরণের পদ্ধতি, এটা রাসায়নিক পদ্ধতি। ওকে, তো আমরা এবার যদি হচ্ছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করতে চাই, তখন তো ভাই ঘন করলাম। ঠিক আছে, ঘন করার পরে যেটা করবো সেটা হচ্ছে অক্সাইডে রূপান্তর করবো। যে আমরা 3 নম্বর ধাপে চলে আসছি। প্রথমে চূর্ণ বিচূর্ণ করছি, তারপরে বেশ কয়েকটা পদ্ধতি আছে, চারটা ভিন্ন ভিন্ন ওয়ে আছে। হ্যাঁ, ঘন করার, সেই ঘন করা হয়ে গেছে। এখন আমার কাছে যেটা আছে, ধরো আমি দুইটা গুঁড়া পাইছি। এক পাশে হচ্ছে আমার এই আকরিক, আর এক পাশে হচ্ছে আমার ময়লা আবর্জনা। ঠিক আছে, ময়লা আবর্জনা কি বাদ, এটা বাদ। আমরা এখন এই আসল আকরিক, কাজের আকরিক। ঠিক আছে, এটা ধরো কাজের আকরিক আমরা ঘন করে পাইছি। এটা নিয়ে কাজ করব। 3 নম্বর ধাপে চলে আসছি আমরা। 3 নম্বর ধাপ হচ্ছে অক্সাইডের রূপান্তর। অক্সাইডের রূপান্তর করার জন্য আমার কি নিয়ে আসতে হবে? অক্সিজেন নিয়ে আসতে হবে। ওকে, তো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বশীকরণ, একটা হচ্ছে তাপজারণ পদ্ধতি। বশীকরণে কি করতে হবে? জাস্ট ডিরেক্ট জ্বালাই দিবা, একদম জাস্ট নিবা, জ্বালা দিবা ঠাস করে। ঠিক আছে, এই যে দেখো Fe2O3 3H2O, জিঙ্ক কার্বনেট, যেটাকে আমরা ক্যালামাইন হিসেবে চিনছি, ক্যালসিয়াম কার্বনেট, প্রত্যেকটাকে আমরা কি করছি? তাপ দিছি। এই যে পানি আলাদা হয়ে গেছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে গেছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে গেছে, আর কি আমরা পিওর অক্সাইড পাইছি। ঠিক আছে, তাহলে বশীকরণে আমার বাইরে থেকে কোনো কি দিতে হয় না, অক্সিজেন দিতে হয় না। ওর মধ্যে অক্সাইড থাকে, প্রতিভা লুকিয়ে থাকে, জাস্ট তাপ দিলেই বের হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আর জারণের ক্ষেত্রে কি হয়? আকরিকের তাপ জারণের ক্ষেত্রে আমার এক্সট্রা করে বাইরে থেকে অক্সিজেন দিতে হয়। যেমন দেখো এই যে, আর এটার মধ্যে কোনো লুকায়িত অক্সিজেন থাকে না। দেখো এগুলোর মধ্যে কিন্তু লুকায়িত অক্সিজেন ছিল, তাই না? কার্বনেট, Fe2O3, তারপরে ক্যালসিয়াম কার্বনেট। তো এই কারণে তাপ দিলে আমরা অন্য জিনিস বের হয়ে গেছে আর আলাদা করে অক্সাইডটা পেয়ে গেছি। এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে হচ্ছে সালফাইড আছে, লেড সালফাইড, জিঙ্ক সালফাইড, এদের মধ্যে তো অক্সিজেন নাই। তো আমার বাইরে থেকে কি করতে হবে? অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দিয়ে যদি আমরা তাপ দিই, তাহলে এটাকে তাপজারণ বলা হয়। তো যে লেড সালফাইডকে আমরা যদি দেই, এটা কিন্তু প্রশ্নে আসবে। ঠিক আছে, আমি কিন্তু তখন আবার মনে করাই দেবো যে দেখো এটা প্রশ্নে আসছিল। তারপরে জিঙ্ক সালফাইড থেকে জিঙ্ক অক্সাইড হয়। ঠিক আছে, তাহলে আমরা তাপজারণে দেখলাম যে যদি ভিতরে অক্সিজেন না থাকে তখন আমার তাপজারণ করতে হবে, ভিতরে যদি অক্সিজেন থাকে তাহলে কি করবো? বশীকরণ করে দিব। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 3 নম্বর ধাপ কিন্তু ইজি, তাই না? ঘনীকরণ করার পরে জাস্ট অক্সিজেন না থাকলে অ্যাড করে দিব, অক্সিজেন থাকলে তাপ দিয়ে উড়াই দিব। ঠিক আছে, তাহলে আমরা এখন অক্সাইড পাইলাম। এখন এই যে কাজের আকরিকটা, এটার মধ্যে আমরা বাইরে থেকে অক্সিজেন অ্যাড করছি। অক্সিজেন অ্যাড করার পরে কি হয়ে গেছে? এখন অক্সাইড হয়ে গেছে। এখন অক্সাইড যেহেতু হয়ে গেছে, আমার তো আর অক্সাইড লাগবে না, আমার কি লাগবে? আমার লাগবে আসল ধাতু। তো এই যে ধাতু অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করার প্রসেসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা 3টা ওয়ে আছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, কার্বন বিজারণ আর সবিজারণ। ঠিক আছে, দেখো কোনো কিছুর মধ্যে যদি অক্সিজেন অ্যাড করি, অক্সিজেন অ্যাড করাকে বলে অক্সিডেশন, মানে জারণ। এই যে একটু আগে আমরা অক্সিজেন অ্যাড করছি, এটা কি? অক্সিডেশন হয়েছে। তাহলে অক্সিডেশন মানে অক্সিজেন যোগ করা হলো, অক্সিজেন বিয়োগ করা মানে কি? বিজারণ। তারপর বিজারণ পদ্ধতিতেই হচ্ছে এখন কি করব? অক্সিজেনটাকে তাড়াবো। তো দেখো এই যে তড়িৎ বিশ্লেষণ কারা করবে, কার্বন বিজারণ কারা করবে আর সবিজারণ কারা করবে, সেখানে একটা লিস্ট দেওয়া আছে। সবচেয়ে সক্রিয় ধাতু যারা, সবচেয়ে বেশি সক্রিয় যারা, যেমন পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত, এদেরকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটানো হয়। এরপরে জিঙ্ক, আয়রন, লেড, এদের ক্ষেত্রে কার্বন বিজারণ করা হয়। কপার, মার্কারি, সিলভার, এদের ক্ষেত্রে সবিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়। প্ল্যাটিনাম আর গোল্ড, এদের কোনো কিছু লাগে না, এমনিতেই মুক্তভাবে থাকে। ঠিক আছে, তুমি খনি করলে ডিরেক্টলি প্লাটিনাম আর গোল্ড পাবা। ঠিক আছে, এদের জন্য আকরিক থেকে জাস্ট খুঁজে পাইলেই হয়।
ওকে, তো আমরা প্রথমে দেখতেছি যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি বিচারণ করি, আমরা দেখছি যে অ্যালুমিনিয়ামকে এভাবে করা যায়। ঠিক আছে, তো আমরা একটা অ্যালুমিনিয়াম অক্সাইড নিলাম। অ্যালুমিনিয়াম অক্সাইড নিলে কি হয় তোমরা জানো অলরেডি যে অ্যানোডে হয় জারণ বিক্রিয়া, ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এই যে এখানে হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, অ্যালুমিনিয়াম 3+ আর 3O2-। অ্যানায়নটা যাবে হচ্ছে অ্যানোডে, ক্যাটায়নটা যাবে হচ্ছে ক্যাথোডে। তো এই যে অ্যানায়ন ভদ্রলোক 2টা করে ইলেকট্রন ছাড়লে 12টা ইলেকট্রন ছাড়বে এবং অক্সিজেন মুক্ত করবে। এবং অ্যালুমিনিয়াম কি করবে, ওই যে 2টা অ্যালুমিনিয়াম, এখানে আসলে একটু ভুল হয়েছে, এখানে 4 অ্যালুমিনিয়াম হবে, তাহলে হচ্ছে 12টা ইলেকট্রন হবে। ঠিক আছে, তাহলে 4 অ্যালুমিনিয়াম আমরা পাবো। ঠিক আছে, ওকে, তো এইভাবে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম ধাতুটাকে মুক্ত করলাম। আচ্ছা, এরপরে আমরা কিন্তু আরও একটা দেখছি, তাই না, কার্বন বিজারণ পদ্ধতি, যে জিঙ্ক, আয়রন বা লেড, এদের ক্ষেত্রে কি করবো আমরা, এই অক্সিজেনকে তাড়ানোর জন্য বাইরে থেকে কার্বন নিয়ে আসবো, কার্বন দিয়ে তাপ দিব। ঠিক আছে, ধাতব অক্সাইডকে কার্বন সহ উত্তপ্ত করলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে এক সাইডে, আর এক সাইডে আমরা কি পাবো, মুক্ত ধাতু পাবো। তাহলে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন মিললে কার্বন মনোক্সাইড, আয়রন অক্সাইডের সাথে কার্বন মিললে কার্বন মনোক্সাইড আর আয়রন। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মুক্ত ধাতু। ঠিক আছে, ওকে, আর ফাইনালি কি, সবিজারণ। সবিজারণকে নিজে নিজে বিজারিত হবে। ঠিক আছে, কিছু বলা লাগবে না তোমার। ওকে, তো কোনো আকরিক থেকে ধাতু নিষ্কাশনের জন্য আমরা যদি বিজারক যোগ করতে হয় না, উত্তপ্ত করলেই হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সবিজারণ পদ্ধতি পাবো। ঠিক আছে, তাহলে এই যে মার্কিউরিক সালফাইডকে আমরা যদি হচ্ছে অক্সিজেন নিয়ে করি, তাহলে দেখো এই যে মার্কিউরিক অক্সাইড পেলাম। তারপরে এই মার্কিউরিক অক্সাইডকে আবার মার্কিউরিক সালফাইডের সাথে তাপ দিলে নিজে নিজেই কি হয়, মুক্তভাবে আমাদের মার্কারি পাওয়া যায়। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া সবিজারণ। ওকে, আমরা বেশ কয়েকটা ওয়ে দেখলাম। আমাদের লাস্ট যে পোর্শন বা লাস্ট যে ধাপ, সেখানে আমরা চলে আসছি ধাতু বিশুদ্ধিকরণ। মানে আমাদের ধরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ করার পরে আমরা ঘন করছি, তাই না, সেকেন্ড স্টেপে ঘন করার বইয়ে দেখছি 4টা, যে পানির মধ্যে গড়াই দিলে কিছু নিচে পড়ে যাবে, এটা হচ্ছে হাইড্রোলাইটিক পদ্ধতি, তেল ফেনা ভাসমান পদ্ধতি। তারপরে আমরা দেখছি হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ। তো এইগুলো দিয়ে যদি না হয়, তাহলে আমরা ফাইনালি কেমিক্যালি আমরা ঘন করতে পারি, তাই না। এর বাইরে ঘন করার পরে আমরা কি করছি, অক্সাইডে রূপান্তর করছি। দুইটা পদ্ধতি, সবিজারণ, তাপজারণ আর বশীকরণ। ঠিক আছে, তো এরপরে যখনই আমরা অক্সাইড রূপান্তর করছি, অক্সাইড থেকে আবার অক্সিজেনকে তাড়ানোর জন্য কি করছি, বিজারণ পদ্ধতি করছি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, একটা হচ্ছে তোমার শুধু জাস্ট কার্বন দিয়ে তাপজারণ, আর একটা হচ্ছে কি সবিজারণ। এগুলো আমাদের দেখা শেষ। তো ফাইনালি আমরা কি পাইছি, মুক্ত ধাতু পাইছি। দেখো মুক্ত ধাতু অ্যান্ড এখানেও কি মুক্ত ধাতু। তাহলে এই মুক্ত ধাতুগুলোর মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, সেটার জন্য আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করার পরে হচ্ছে তোমার বিশুদ্ধ করি। বিশুদ্ধ করার দুটো হয়েছে, একটা হচ্ছে বিগালক যোগ করার পদ্ধতি, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি। ঠিক আছে, ওকে, তো আমরা একটু তাড়াতাড়ি দেখবো যে কিভাবে হচ্ছে করা হয়। বিগালকের ক্ষেত্রে কি হয়, আমরা ধরো এই যে একটা খনিজ মূল আছে, ক্ষারকীয় বিগালক অ্যাড করছি আমরা, ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড মিলে হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট উৎপন্ন করে। একইভাবে ওই যে ম্যাঙ্গানিজ অক্সাইডের মধ্যে যদি আমরা সিলিকন ডাইঅক্সাইড দিই, তখন সেটা কি হয়, ম্যাগনেসিয়াম সিলিকেট উৎপন্ন করে। আর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি হয়, তড়িৎ বিশ্লেষণের মধ্যে যদি ধাতুর বিশোধন করি আমরা, তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে আমি আশা করি তোমরা তড়িৎ বিশ্লেষণ পড়ছো, সো ওইটার ডিটেইলস আমরা যাচ্ছি না। আমরা জাস্ট একটু দেখি যে কি করতে হয়। বেসিকটা কি, বেসিকটা হচ্ছে যে অবিশুদ্ধ কপার দ্বারা যেটা তৈরি, সেটাকে আমরা অ্যানোডে দিব, আর বিশুদ্ধটাকে দিব ক্যাথোডে। ঠিক আছে, অ্যানোডে কি হয় জানো, অ্যানোডে সবসময় ক্ষয় হবে, আমরা দেখবো। তো এই যে অবিশুদ্ধ যেটা বা যেটা দিয়ে আমরা কাজ করতেছি, সেটার মধ্যে ধরে নিচ্ছি ভেজাল আছে। ওকে, তো যেটা হবে, এই অবিশুদ্ধ কপারটা অ্যানোড থেকে জারিত হবে, তাহলে কপার থেকে কি হবে, কপার 2+ হবে। তাহলে বুঝতেছো যে আমাদের এই যে 2টা ইলেকট্রন যাচ্ছে, এটা কি ভেজাল যুক্ত যে কপারটা, সেখান থেকে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হবে, আমরা এখানে কিন্তু আবার কপার 2+ এর দ্রবণ থাকবে। মানে আমরা, তোমরা জানো হয়তো যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা অ্যানোড এবং ক্যাথোডে যে দণ্ড ইউজ করবো, সেই দণ্ডের লবণটা হচ্ছে আমার এই দ্রবণে থাকতে হবে। যেমন এখানে কপার সালফেট থাকতে হবে, বা কপার ক্লোরাইড, বা যে কোনো যেটাই হোক, দ্রবণটার মধ্যে ক্যাটায়ন হিসেবে কপার থাকতে হবে। তো দেখো ভাইয়া, এর মধ্যে কিন্তু আগে থেকে কপার আছে। তুমি যখনই হচ্ছে এই যে কপার 2+ বানাচ্ছ এখানে, ঠিক আছে, 2টা ইলেকট্রন ছেড়ে কপার 2+ কিন্তু দ্রবণে চলে আসতেছে। তাহলে কপার 2+ যদি বেড়ে যায়, এখান দিয়ে ইলেকট্রন পাস হয়ে এখানে চলে আসবে। তাহলে এই ক্যাথোডটা অফার করতেছি কি তোমাকে, ইলেকট্রন যদি অফার করে, তাহলে ক্যাটায়ন, ভিতরে যে ক্যাটায়নগুলো আছে সেগুলো কি হবে, এই ক্যাথোডের প্রতি আকৃষ্ট হবে। সিম্পল হিসাব আরেকবার বলতেছি, দেখো আমরা দ্রবণটা নিছি কপার সালফেটের, হ্যাঁ, তাহলে এর মধ্যে কি আছে, যে সবুজ সবুজ কপার 2+ আছে, আর অ্যানোডটা নিচে কি অবিশুদ্ধ কপারের। তাহলে এইখানে এই যে কপারগুলো ধরো লাভ দিচ্ছে, এইভাবে লাভ দেয় না, ভিতর থেকে চলে যায়, 2টা ইলেকট্রন রেখে ও দ্রবণে চলে আসলো। তাহলে দ্রবণের মধ্যে কি বেড়ে গেল, কপার 2+ বেড়ে গেল। 2টা কপার 2+ যদি বাড়ে, তাহলে এই 2টা কি এক্সট্রা। তাহলে দ্রবণ থেকে যেগুলো ভালো কপার 2+, সেইগুলো আবার ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে। ঠিক আছে, তো ক্যাথোডে কি জমা হবে, আসল কপার 2+, আর অ্যানোডে হচ্ছে ভাঙবে কি, অবিশুদ্ধগুলো। তাহলে আমরা ভিতরে কি পাবো, বজ্র পদার্থ পেয়ে যাবো। এবং ক্যাথোড থেকে আমরা কি করবো, ক্যাথোডটাকে যদি উঠে ফেলি, এখানে দেখবো যে কিছু বিশুদ্ধ কপার জমা হয়ে আছে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে ধাতু বিশুদ্ধকরণের ওয়ে। ওকে, তো আমরা হচ্ছে এখন একটু সিকিউগুলো দেখবো, এখান থেকে কি কি সিকিউ আসছে। আচ্ছা, আর আমাদের শুরুতেই এতগুলো থিওরি এক্সপ্লেন করার রিজন কি, রিজনটা হচ্ছে যাতে আমি এই কোশ্চেন সলভের সময় আর আলাদা করে থিওরি পড়ানো না লাগে। আমি জাস্ট বলে দিব যে এইভাবে এই জিনিসগুলো লিখে ফেলতে হবে। ঠিক আছে, ইন্ট্রো দিব কি দিয়ে, ভিতরে থিওরি কি লিখবো, এরপর হচ্ছে এন্ডিং করবো কি দিয়ে, ইজি হিসাব। ওকে, তো দেখো এখানে একটা দৃশ্যপট দেখতে পাচ্ছি আমরা। দৃশ্যপট বিতে দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক হলো বক্সাইট। বক্সাইট মানে কি, Al2O3 2H2O। নাইস। এবার বলছে উদ্দীপকের দৃশ্যপট বি এর আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করো। বুঝছো, এটা যে বিশাল একটা আনসার হবে, এবং তোমাদের কাছে যদি ধরো প্রশ্ন আনসার করতেছো, যদি এরকম না হয় যে অন্য কোনোটা পারো না, শুধু এটাই পারো, তখন কিন্তু এটা আনসার করতেই হবে, আদারওয়াইজ এত বড় কোশ্চেন আনসার করার দরকার নেই। তাহলে দেখো প্রথমে লিখবা যে উদ্দীপকের আকরিকটি কি। ঠিক আছে, আমি একদম করে লিখে দিচ্ছি যে উদ্দীপকের
আকরিকটি হলো বক্সাইট, বা দৃশ্যপট বি এর আকরিকটি হলো বক্সাইট। বক্সাইটের এরপর সংকেত লিখবা Al2O3 2H2O। এরপরে লিখবা যে আমরা জানি আকরিক থেকে ধাতু নিষ্কাশনের ওয়ে কয়টা, 5টা। সেগুলা কি? এই যে প্রথমে ধরো লিখলা যে 5টা লিখে এরপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইয়া করলা। যে প্রথমে হচ্ছে চূর্ণ বিচূর্ণকরণ, চূর্ণ বিচূর্ণকরণের বর্ণনা লিখলা 2 লাইন। তারপরে কি লিখবা? তারপরে লিখবা হচ্ছে ঘনীকরণ, আকরিকের ঘনীকরণ। ওকে, ঘনীকরণ আমরা দেখছি যে 4 ধরনের। আমি কি 4টা ডিটেইলস লিখবো এখন? না, অ্যালুমিনিয়াম অক্সাইড যেভাবে হয় সেভাবে ঘনীকরণ করা হয় হচ্ছে এটা রাসায়নিক পদ্ধতিতে। তাহলে এই যে এরপর হচ্ছে রাসায়নিক পদ্ধতিটা এক্সপ্লেইন করবা। আমি আর এখানে লিখে দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি যে কোনটুকু লিখতে হবে। ঠিক আছে, এখানে তুমি ওই রিঅ্যাকশনটা লিখবা। কোন রিঅ্যাকশনটা? এই যেটা অনেক দূরে চলে গেছে। এই যে প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিব, সোডিয়াম অ্যালুমিনেট হবে। তারপর সোডিয়াম অ্যালুমিনেটকে পানির মধ্যে দিব, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে তাপ দিলে কিছুক্ষণের পরে অ্যালুমিনিয়াম অক্সাইড এ পরিণত হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা তাহলে এটা দেখলাম যে রাসায়নিক পদ্ধতিতে হচ্ছে আলাদা করা যায়। আচ্ছা, তো এরপরে ঘনীকরণ গেল। এটাতে কিন্তু আর অক্সাইডে রূপান্তর করার কিছু নেই, তুমি ঘন করলে আলাদাভাবে অক্সাইডই পাবা। এরপরে হচ্ছে তোমার অক্সাইড রূপান্তরিত তো E3 হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর ধাপ কি? 4 নম্বর ধাপ হচ্ছে বিজারণ বা অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর। ওকে, তো মুক্ত ধাতুতে রূপান্তর করার ওয়ে কি? এই যে অ্যালুমিনিয়াম, এটার মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম আছে, তাহলে এটা করবো হচ্ছে আমরা যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। ঠিক আছে, আমি জাস্ট ক্লুগুলো বলে দিচ্ছি, বাকিটা তোমার দায়িত্ব। ওকে, তড়িৎ বিশ্লেষণে কি হয়? ওই যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এটা ভেঙে কি হয়? 2 অ্যালুমিনিয়াম 3+ হয়, আর হচ্ছে তোমার 3 অক্সিজেন 2- হয়। ওকে, তো আমরা যেটা দেখি যে এরপরে এটা যায় অ্যানোডে, এটা যায় ক্যাথোডে, তাই না? এটা কই যায়? এটা যায় হচ্ছে ক্যাথোডে, এটা যায় হচ্ছে অ্যানোডে। বাকিটা তো বুঝছোই। এবং ফাইনালি 5 নম্বর ধাপ কি? 5 নম্বর ধাপ হচ্ছে বিশুদ্ধকরণ। ওকে, তো এই জিনিসগুলো ডিটেলস লিখলে আশা করি এটার জন্য ফুল মার্কস। এটা ঘ নম্বর হিসেবে বেশ বড় ইয়া হবে। তো এই তো এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার আনসার ছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে আরেকটা উদ্দীপকে উল্লিখিত আকরিকের ধাতুটির বিশুদ্ধকরণ প্রক্রিয়া বর্ণনা করো। উদ্দীপকের উল্লিখিত আকরিকের ধাতুটি এটা হচ্ছে ভাই যে জিঙ্ক ব্লেন্ড। ঠিক আছে, এবং জিঙ্ক ব্লেন্ডকে আমরা হচ্ছে জিঙ্ক অক্সাইড হিসেবে পাবো। তাহলে বলো কোন পদ্ধতিতে বিশুদ্ধ করবো? আমরা একটু আগে দেখছি বিশুদ্ধকরণ 2টা ওয়ে আছে। যদি হচ্ছে তুমি চাইলে এই মুক্ত ধাতুই তো পাবা, তাই না? মুক্ত ধাতুকে বিগালোক যোগ করার পদ্ধতিতেও করতে পারো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করতে পারো। তো তুমি হচ্ছে জাস্ট তড়িৎ বিশ্লেষণ করবা। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ দিয়ে দেখালাম। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ দিয়ে কি করবা? জিঙ্ক অক্সাইডকে তুমি ওই অ্যানোডে নিবা, ক্যাথোডে নিবা, এরপরে আলাদাভাবে মুক্তভাবে জিঙ্ক ধাতুটা যখন পাবা, জিঙ্ক ধাতুটাকে তোমার অবিশুদ্ধটাকে তুমি নিবা অ্যানোডে, আর একটা বিশুদ্ধ জিঙ্ক কোথা থেকে আনবা জানি না, কিন্তু আনতে হবে, সেটা দিবা হচ্ছে ক্যাথোডে। তারপরে সলিউশনটা নিবা জিঙ্ক সালফেটের। এরপরে এই যে একটু আগে এক্সপ্লেইন করছি সেম ওয়েতে অবিশুদ্ধটা থেকে জিঙ্ক দ্রবণে যাবে, দ্রবণ থেকে জিঙ্ক 2+ ক্যাথোডে যাবে। এই হচ্ছে প্রসেস। উদ্দীপকের সি যৌগটি তৈরিতে 1 নং অপেক্ষা 2 নং পদ্ধতি বেশি উত্তম। এই প্রশ্নটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড তৈরির যে প্রসিডিউর, সেটা আমরা একটু পরেই দেখবো, সেখানে আবার আলোচনা হবে। ঠিক আছে, ওকে, তো আমরা পরেরটা দেখি একটু। চলো, উদ্দীপকের সি মৌলের আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া বর্ণনা করো। সি কি? সি হচ্ছে গ্যালেনা। ঘনীকরণের 4টা পদ্ধতি ছিল, মনে আছে? হাইড্রোলাইটিক, তারপরে হচ্ছে তোমার তেল ফেনা ভাসমান, হ্যাঁ, রাসায়নিক, চৌম্বকীয়। তো সিটা হচ্ছে ভাই গ্যালেনা, লেড সালফাইড, PbS। তাহলে আমাকে তোমরা বলো কোনটা হবে? আমরা দেখছিলাম যে যেগুলো হচ্ছে তোমার সালফাইড আকরিক তাদের জন্য ঘনীকরণ পদ্ধতি কোনটা হয়? সেটা হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি গয়ের আনসার লিখি, কি করতে হবে? গয়ের আনসারের প্রথমের জন্যই হচ্ছে আমরা লিখতে হবে যে উদ্দীপকের গ্যালেনা এক ধরনের কি আকরিক? এক ধরনের সালফাইড আকরিক। তো যেহেতু এটা সালফাইড আকরিক, তাই এদেরকে কোন পদ্ধতিতে আমরা পৃথক ঘন করব? সুতরাং এদের তেল ফেনা ভাসমান পদ্ধতি, তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হবে।
এরপরে কি করবো, এরপরে একটা টেস্ট টিউব আঁকবা, ঠিক আছে। একটা টেস্ট টিউব নিব, অ্যান্ড টেস্ট টিউবের অর্ধেকে নিব কি বলো তো, অর্ধেকে নিব পানি, আর বাকি অর্ধেকে নিব হচ্ছে কেরোসিন, ঠিক আছে। চলো এই বাকি অর্ধেকে আমরা নিলাম হচ্ছে কেরোসিন। তো এটা তো আমরা অলরেডি এক্সপ্লেন করছি। তো এরপরে এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের আকরিকটা ঢালবো। আকরিকটা ঢাললে কি হবে, এই ধরো একটা চামচ দিয়ে আমরা আকরিকটা ঢাললাম, ঠিক আছে। আকরিকটা ঢালার পরে কি হবে, আকরিকটা ঢালার পরে আমরা দেখব যে উপরে হচ্ছে আমাদের ফেনার মতো বেশি আছে এখানে, ঠিক আছে। আর নিচে কি জমা হবে, নিচে হচ্ছে আমাদের খনিজ মল জমা হবে, ঠিক আছে। তো আমরা দুইটাকে একটু চিহ্নিত করে দিব, কোনটা কি, এটা হচ্ছে আকরিকের ফেনা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে খনিজ মল, নিচে জমা হবে। ওকে, অ্যান্ড এইটা যখন পৃথক হয়ে যাবে তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে স্প্যাচুলা দিয়ে, বা একটা ওই স্প্যাচুলা তো চিনো, একটা চামচের মতো জিনিস, ঠিক আছে। এখান দিয়ে আমরা স্প্যাচুলা দিয়ে এই জিনিসটা পৃথক করে ফেলবো। ওকে, তো এখানে আমরা হচ্ছে পৃথকীকৃত আকরিক পাবো। ওকে, তো এরপরে আমরা এই যে চিত্রটা আঁকতে পারলে ভালো। তারপরে তেল ফেনা ভাসমান পদ্ধতির যে প্রসিডিউর, এখানে আমরা ওটা লিখবো, ঠিক আছে। লেখার পরে তারপরে হচ্ছে আমরা ফাইনালি কি ডিসিশন আসবো যে সুতরাং উদ্দীপকের গ্যালেনা বা হচ্ছে সি মৌলের আকরিকের ঘনীকরণের পদ্ধতি হচ্ছে কি তেল ফেনা ভাসমান পদ্ধতি, এবং সেটা আমরা চিত্র সহযোগে ব্যাখ্যা করতে পারি এবং নিচে বর্ণনা লিখতে পারি, তাহলে খুবই ভালো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, এটার ঘ নম্বরটা, উদ্দীপকের এ এবং বি মৌলের আকরিক থেকে কি একই প্রক্রিয়া ধাতু নিষ্কাশন করা সম্ভব কি না। আচ্ছা, এ হচ্ছে ভাই বক্সাইট, বি হচ্ছে ক্যালামাইন, ঠিক আছে। তো বক্সাইটের সংকেত কি, বক্সাইট হচ্ছে এই তোমার Al2O3 2H2O, আর ক্যালামাইন কি, ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট। তো চলো আমরা একটু আগে পড়ে আসছি যে এই যদি হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে তাহলে তাকে কিভাবে আমরা এই ইয়াতে পরিণত করতে পারি। এখানে মেইন পৃথকীকরণটা আসবে কিন্তু ভাইয়া ইয়া থেকেই, ঠিক আছে, অক্সাইডে পরিণত করা থেকে। কেন দেখো, যাদের মধ্যে অক্সিজেন থাকে তাদেরকে আমরা কিভাবে আলাদা করতে পারি, জাস্ট হচ্ছে তোমার এই যে তাপজারণ বশীকরণ দিয়ে, ঠিক আছে। জিঙ্ক কার্বনেটকে আমরা তাপ দিয়ে বশীকরণ করছি। আর অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা হচ্ছে রাসায়নিক পদ্ধতি থেকে অলরেডি অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে গেছি, তাহলে অ্যালুমিনিয়ামকে কিন্তু অক্সাইডে পরিণত করা লাগেই নাই। তাহলে বক্সাইডকে কি করতে হয়, বক্সাইডকে আমাদের এই ইয়া করার প্রয়োজনই মনে হয় না আর কি, যে কি বলে এটাকে অক্সাইডে পরিণত করার, ঠিক আছে। একটা স্টেপ বেঁচে গেছে। এরপরে যখন আমরা বিজারণ করছি, মেইন প্রসিডিউরটা, মেইন পার্থক্যটা শুরু হবে হচ্ছে বিজারণ থেকে। তো দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা বিজারণ করার জন্য নিছিলাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, আর জিঙ্ক অক্সাইডকে আমরা ইয়া করার জন্য কোন কোন পদ্ধতি নিছি, জিঙ্ক অক্সাইডকে করার জন্য হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি নিছি। তাহলে জিঙ্ক অক্সাইডকে মুক্ত করার জন্য আমরা কার্বন বিজারণ পদ্ধতি নিছি, তাহলে ওটাই লিখে দিব ঘ নম্বরে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এটার জন্য যে ঘ নম্বরটা আছে, হ্যাঁ, ঘ নম্বরের জন্য আমরা লিখতে পারি যে কয়ের জন্য আমরা লিখবো যে এই এ কে আর বি কে, উদ্দীপকের এ হচ্ছে তোমার এই বক্সাইট আর বি হচ্ছে ক্যালামাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। তো প্রথম কথা হচ্ছে যে এই জিঙ্ক কার্বনেট কিভাবে আলাদা হয়, জিঙ্ক কার্বনেট আলাদা হচ্ছে তোমার বশীকরণ পদ্ধতিতে। ওকে, বশীকরণের ফলে ও কি হয়ে যায়, এই জিঙ্ক কার্বনেটকে যদি তুমি তাপ দাও তখন ও হয়ে যায় হচ্ছে তোমার জিঙ্ক অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড। এখন এই জিঙ্ক অক্সাইডটাকে যদি আমরা হচ্ছে মুক্ত করতে চাই, মুক্ত ধাতুতে রূপান্তর করতে চাই, তাহলে এই পার্টিসিপেট করে হচ্ছে ভাইয়া কার্বন বিজারণ পদ্ধতি। এটা কি কার্বন বিজারণ, ঠিক আছে। কার্বন বিজারণ করলে কি হয়, কার্বন বিজারণ করলে হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, প্রচুর পরিমাণে তাপ, মুক্ত ধাতু প্লাস কার্বন মনোক্সাইড, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের কার জন্য এই প্রসিডিউরটা টোটালি হচ্ছে আমাদের ভাইয়া বি এর জন্য, ঠিক আছে। বি হচ্ছে আমাদের এই জিঙ্ক কার্বনেট বা ক্যালামাইন, ঠিক আছে, মনে থাকবে। ওকে, তাহলে এই ভদ্রলোক হচ্ছে আমাদের বি। তাহলে তুমি কি করবে, তুমি একটু সাজায় গোছায় লিখবা এই জিনিসটা, যে বি এর জন্য বা ক্যালামাইনের জন্য আমাদের প্রথমে বশীকরণ করতে হয়, তারপরে কার্বন বিজারণ করে আমরা মুক্ত ধাতুতে এটাকে রূপান্তর করতে পারি। আদারওয়াইজ অন দ্য আদার হ্যান্ড আমরা এ এর জন্য কি হয়, এ কে জাস্ট রাসায়নিক পদ্ধতিতে আমরা রাসায়নিক পদ্ধতিতে ঘনীকরণ করি, ঠিক আছে। রাসায়নিক পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা পাইছি সেটা আমরা দেখছি, তাই রাসায়নিক পদ্ধতি থেকে আমরা Al2O3 পাই। এরপরে এই Al2O3 কে যখন আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করতে চাই তখন এটা কার্বন বিজারণের বদলে কোন প্রসিডিউর অংশ নেয়, তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তো তড়িৎ বিশ্লেষণে কি হয়, এই Al2O3 ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে, হচ্ছে 2 অ্যালুমিনিয়াম 3+, 3 অক্সিজেন 2-, ঠিক আছে।
তো অক্সিজেন 2 - 6টা ইলেকট্রন ছেড়ে দেয় অ্যালুমিনিয়াম 2 + 3 সেটা কি করে গ্রহণ করে। তাহলে একটা যায় হচ্ছে অ্যানোডে, একটা যায় হচ্ছে ক্যাথোডে। তাহলে অ্যানোড রিঅ্যাকশন আমরা লিখবো এখানে কি হয়, ক্যাথোড রিঅ্যাকশন লিখবো কি হয়। তারপরে দেখবো যে ক্যাথোডেরটাই যদি আমি শুধু লিখি যে অ্যালুমিনিয়াম 3 2টা প্লাস হচ্ছে 6 ইলেকট্রন, তখন আমরা পেয়ে যাব হচ্ছে তোমার 2 অ্যালুমিনিয়াম। তাহলে এইভাবে হচ্ছে আমরা মুক্ত ধাতু পাই, আর এখানে হচ্ছে এইভাবে মুক্ত ধাতু পাই। তাহলে এই যে ঘ নম্বরে যেটা এ আর বি এর আকরিক পদ্ধতি একই পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব কিনা, এটা আমরা যুক্তি সহ বিশ্লেষণ করলাম যে না। তাহলে এরপরে এত কিছু লেখার পরে তারপরে আমরা ফাইনালি ডিসিশনে আসবো যে এই যে এতক্ষণ যা যা বললাম সেই অনুযায়ী আমরা যদি ডিসিশনে আসতে চাই, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ এবং বি ধাতু কি একই পদ্ধতিতে পৃথক করা পসিবল না। এখন তোমাদেরকে আমি একটু বলি যে আমি যেভাবে লিখছি এইভাবে মোটেও লিখবা না। তুমি প্রথমে এ আর বি পরিচয় দিবা, তারপরে লিখবা যে একে কিভাবে পৃথক করতে হয়, বি কে কিভাবে পৃথক করতে হয়, তারপরে বি এর জন্য আলাদা বর্ণনা দিবা, তারপরে তার নিচে হচ্ছে এ এর জন্য আলাদা বর্ণনা দিবা, তারপরে তুমি এই ডিসিশনটা দিবা। ঠিক আছে, এটা মোটামুটি আমি জাস্ট তোমাকে সিকোয়েন্সটা বলে দিচ্ছি। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের এক্স যৌগ হতে বিশুদ্ধ জিঙ্ক ধাতু নিষ্কাশনে কার্বন বিজারণ এবং তড়িৎ বিশ্লেষণ উভয় প্রক্রিয়া আবশ্যক। ওকে, আমরা একটু দেখি যে এক্সটাকে, এক্স হচ্ছে ভাই ক্যালামাইন, আবারও একই। তাহলে এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি। ঠিক আছে, তাহলে এই যে ঘ নম্বরের আনসার উদ্দীপকের, তাহলে এই যে এই জিনিসটা লিখবা। ঠিক আছে, ক্যালামাইন কে আর এখন লিখবা এভাবে না, কিন্তু এবার হচ্ছে রিঅ্যাকশনটা লিখবা। ঠিক আছে, ক্যালামাইন মানে কি জিঙ্ক কার্বনেট, এরপরে দিবা কি তাপ, এরপরে হবে হচ্ছে জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এরপরে নিচে লিখবা যে এরই নাম হচ্ছে ক্যালামাইন, আর এর নাম কি, এর নাম হচ্ছে উদ্দীপক অনুযায়ী এক্স। তারপরে লিখবা উদ্দীপকের এক্স যৌগ হচ্ছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, জ্ঞানমূলক কথাগুলো লেখা। তো উদ্দীপকের এক্স যৌগটাকে, এক্স যৌগ হচ্ছে জিঙ্ক অক্সাইড। তারপরে এই কথাটা লিখবা যে হ্যাঁ, উদ্দীপকের জিঙ্ক অক্সাইডকে জিঙ্ক ধাতু থেকে যদি জিঙ্ক ধাতু নিষ্কাশন করতে চাই তাহলে দুইটা পদ্ধতি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি কার্বন বিজারণ, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। কার্বন বিজারণ কেন ইম্পর্টেন্ট? কার্বন বিজারণ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর করার জন্য হচ্ছে আমরা কার্বন বিজারণটা করে থাকি। তাহলে প্রথমে কার্বন বিজারণটা এক্সপ্লেইন করবা কেন। কার্বন বিজারণের রিঅ্যাকশন লিখলা যে এই যে জিঙ্ক অক্সাইড প্লাস হচ্ছে কার্বন প্লাস হচ্ছে অনেক হিট হয়ে গেল জিঙ্ক আর কার্বন মনোক্সাইড। ঠিক আছে, আর এরপরে তুমি তড়িৎ বিশ্লেষণ যখন লিখবা, তড়িৎ বিশ্লেষণ কখন ইম্পর্টেন্ট? তড়িৎ বিশ্লেষণ ইম্পর্টেন্ট হচ্ছে ধাতু বিশোধনে। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে আমরা যখন ধাতু বিশোধন করব তখন ইম্পর্টেন্ট। তো তখন আমরা কি করব, তখন আমরা একটা চিত্র আঁকতে পারি চাইলে। চিত্রটা আঁকার জন্য হচ্ছে আমাদের লাগবে একটা বিকার। ঠিক আছে, আমরা একটা বিকার নিয়ে আসবো এখানে। বিকার আনার পরে কি করব, বিকার আনার পরে দুইটা এই যে অ্যানোড আর ক্যাথোড দিব। ঠিক আছে, অ্যানোডে কে দিব, অ্যানোডে দিব হচ্ছে এই অবিশুদ্ধ তোমার জিঙ্ক। ঠিক আছে, অবিশুদ্ধটা কি হবে, তেরা বেরা হবে। ঠিক আছে, আর একটা দিব হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক ধাতু। ঠিক আছে, এটা ধরো যে ওকে, তো ফাইন। ওকে, তো এবার আমরা একটু এই যে আগেও এক্সপ্লেন করছি আর একবার করতেছি আর কি। ঠিক আছে, সামনে এই কোশ্চেনগুলো আর করবো না। এটা হবে ভাই কি বিশুদ্ধ, বিশুদ্ধটা কিসে যাবে, ক্যাথোডে, আর এটা হবে কি অবিশুদ্ধ, এটা যাবে অ্যানোডে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, তারপরে এটা কি, এটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক, আর এটা হচ্ছে অবিশুদ্ধ জিঙ্ক। ওকে, দেন এটাকে এটার সাথে কানেকশন থাকবে এই যে জাস্ট একটু আগে আমরা দেখছি এটা। হ্যাঁ, এই একই ওয়েতে কানেকশন থাকবে। সরি, হ্যাঁ, কানেকশনের পরে কি হবে, এখানে ইলেকট্রন যাবে, এখানে তোমার জিঙ্ক 2+ পড়বে। ঠিক আছে, আর এই দ্রবণটা থাকবে জিঙ্ক সালফেটের। ওকে, এতটুকু লেখার পরে তুমি বাকিটা হচ্ছে ব্যাখ্যা করবা যে কি হয়, যে অ্যানোড থেকে অবিশুদ্ধ যে জিঙ্ক দণ্ড আছে, ঠিক আছে, অবিশুদ্ধ জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক 2+ দ্রবণে প্রবেশ করে এবং দ্রবণ থেকে জিঙ্ক 2+ কি হয়, ক্যাথোডে গিয়ে জমা হয়। এখানে কি হয়, জমা হয়, এবং আমরা তড়িৎ বিশ্লেষণ শেষে কি হয়, ক্যাথোড থেকে মুক্ত বিশুদ্ধ জিঙ্ককে আমরা মুক্ত করি। তারপরে আবার হচ্ছে ডিসিশনটা দিবা যে কি হয় আসলে, উদ্দীপকের এক যৌগ হতে বিশুদ্ধ জিঙ্ক ধাতু নিষ্কাশনে কার্বন বিজারণ এবং তড়িৎ বিশ্লেষণ উভয় প্রক্রিয়া কি আবশ্যক এবং গুরুত্বপূর্ণ। ওকে, তো আশা করি এটা জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপরে ফাইনালি হচ্ছে তুমি এখানে ডিসিশনটা দিয়ে যাবা যে সুতরাং কি লিখবে, সুতরাং এই উদ্দীপকের এক্স যৌগ হতে বিশুদ্ধ ধাতু নির্ণয় করতে কি দুইটাই কি আবশ্যক। ঠিক আছে, এটা লিখে শেষ করে দিবা।
এই তো এটা ছিল হচ্ছে আমাদের এই ঘ নম্বরটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা কোশ্চেন আছে, বরিশাল বোর্ড 20 সালে আসছে। উদ্দীপকের কোন আকরিকটিকে তাপজারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করা যায়? কোন ধাতুটাকে বলো? ক্যালামাইন। একটু আগে দেখছি ক্যালামাইনকে কি করতে হয়, তাপজারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করা যায়। জাস্ট কি করবা, এই জিঙ্ক কার্বনেট অক্সাইডে তাপজারণ পদ্ধতিকে অক্সাইডে রূপান্তর করার জন্য হচ্ছে আমরা আচ্ছা সরি ভুল বলছি, ক্যালামাইনকে তো হচ্ছে ডিরেক্টলি তাপ দিলেই হয়ে যায়, তাই না, বশীকরণ। এখানে তাহলে আমরা একটু তোমাদের মনে করাই দিতে চাই যে বশীকরণ অক্সাইডের রূপান্তরের দুইটা ওয়ে ছিল, একটা ছিল হচ্ছে বশীকরণ আর একটা ছিল হচ্ছে তাপজারণ। হ্যাঁ, তো এখানে বলছে যে তাপজারণ কোনটা করা যায়। বশীকরণ হচ্ছে যতগুলো অক্সাইড আছে, বক্সাইড, ক্যালামাইন, এগুলোর মধ্যে কিন্তু অক্সিজেন আছে, তাহলে বক্সাইডকেও করা যাবে না, ক্যালামাইনকেও করা যাবে না, চ্যালকোসাইডকে করা যেতে পারে। তাহলে তুমি লিখবা যে গ নম্বর আনসার যখন লিখবা যে উদ্দীপকের 1 নম্বর আকরিক, 1 নং আকরিক যেটা অর্থাৎ চ্যালকোসাইড। হ্যাঁ, এক নং আকরিক অর্থাৎ চ্যালকোসাইড। চ্যালকোসাইডের সংকেতটা অনেক কিউট, এটা হচ্ছে কুটুস, ঠিক আছে, কপার 2s, ঠিক আছে, কিউ প্লাস সালফাইড। আচ্ছা, এই যে কুটুসকে হচ্ছে আমরা কি করতে পারি, তাপজারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করতে পারি। তাহলে অর্থাৎ চ্যালকোসাইডকে তারপরে লিখবা যে তাপজারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তরিত করা হয়, ঠিক আছে। এরপরে দাঁড়িয়ে দিবা, এরপরে কি করবা, যে কুটুসকে তুমি যতগুলো অক্সিজেন দরকার হয় দিবা, ও কি হবে, ঠিক আছে। এরপরে বাকিটা লিখবা যে কিভাবে তোমার করা যায়। এটা কিন্তু খুবই ছোট কোশ্চেন, ঠিক আছে, বেশ সহজ। আচ্ছা, এরপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি রসায়ন ক্লাসে মুসরাত বেগম নিম্নের আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি আলোচনা করলেন। 1 নম্বরটা হচ্ছে চ্যালকোসাইড, 2 নম্বরটা বক্সাইড, 3 নম্বরটা হেমাটাইট। তো 1 নং আকরিক থেকে নিষ্কাশিত ধাতুর বিশোধন প্রক্রিয়া বর্ণনা করো। এটা কয়েকবার দেখছি আমরা, এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে, এটা দেখাইলাম না, এই যে এইমাত্র দেখছি, এই যে সেম ওয়ে, ঠিক আছে, ওকে। তাহলে ফাইন, আমরা তড়িৎ বিশ্লেষণ দেখলাম। গ নম্বরে বলছে 2 আর 3 নং আকরিককে ধাতু নিষ্কাশন কৌশল কি ভিন্ন প্রকৃতির কিনা এটা ব্যাখ্যা করো। ভাই 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে তফারেন্সটা কি? 2 নম্বর হচ্ছে ভাইয়া প্রথমে কি করবা শুরু করার সময়, 2 নম্বরটা হচ্ছে তোমার বক্সাইড আর 3 নম্বরটা হচ্ছে হেমাটাইট, ওকে। যেটা বলতেছিলাম আর কি, 2 নম্বরটা হচ্ছে কে, বক্সাইড, আর বক্সাইড লিখছি, দেখছো, বক্সাইড, আর 3 নম্বরটা হচ্ছে হেমাটাইট, Al2O3 2H2O, আর এটার জন্য হচ্ছে কি Fe2O3। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে বলছে যে 2 আর 3 নং আকরিকের ধাতু নিষ্কাশন কৌশল ভিন্ন প্রকৃতির কিনা। অবশ্যই ভিন্ন প্রকৃতির। আমরা দুইটার জন্য আলাদা দুইটা সেগমেন্ট করে ফেলবো, ঠিক আছে। প্রথম পেজে ধরো পেজকে 2 ভাগ করে ফেলার দরকার নেই, উপর নিচে লিখো, এখানে আমি জাস্ট ওইটাকে আলাদাভাবে বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে। তো দেখো হেমাটাইট কি, হেমাটাইট কিন্তু অ্যালুমিনিয়ামের চেয়ে কম সক্রিয়, তাই না, বা আয়রন হচ্ছে কম সক্রিয়। তো Fe2O3 কে আমরা যখন হচ্ছে, দুটোই কিন্তু অক্সাইড, এটা কিন্তু অক্সাইড হিসেবে আছে, সো এটা নিষ্কাশন করার কিছু নেই বা অক্সাইডে রূপান্তর করার কিছু নেই। এটাকে ডিরেক্ট কি করবো, এটাকে ডিরেক্ট হচ্ছে মুক্ত করতে হবে। এই মুক্ত ধাতুতে যে রূপান্তর করবো, রূপান্তরের যে কৌশল সেটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। রূপান্তর করতে আমরা কোন পদ্ধতি অনুসরণ করি, করতে হচ্ছে আমরা ওই যে কার্বন বিজারণ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা যেহেতু অক্সাইড পর্যন্ত তৈরি আছে, তাই এটার আমরা আগের ধাপগুলো দরকারই নেই। তো ডিরেক্ট কার্বন বিজারণ অথবা কার্বন মনোক্সাইড দ্বারা বিজারণ করতে পারি। তো সেটা কিভাবে হওয়া পসিবল, সেটা হওয়া পসিবল হচ্ছে এই যে Fe2O3 কে নিয়ে দুইটা ওয়ে আছে, যে ডিরেক্ট কার্বন যতগুলো লাগে দিবা, এখানে কার্বন লাগবে ধরো যে 3টা, তাহলে কি হবে 2Fe হবে আর 3 কার্বন মনোক্সাইড হবে, অথবা তুমি 3টা কার্বন মনোক্সাইড দিলা, ঠিক আছে, তখন কি হবে 2Fe হবে, আয়রন 2টা মুক্ত হবে, আর 3 কার্বন ডাইঅক্সাইড হবে। এটা একটু পরিবেশ বান্ধব, এটা একটু পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে এইটার জন্য আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করার জন্য কি দেখতেছি, কার্বন বিজারণ দেখলাম। আর এই যে বক্সাইটের জন্য ফর 2 নম্বর যে আকরিক, তার জন্য বক্সাইডকে প্রথমে অক্সাইডে রূপান্তর করার জন্য কি করতে হয়, আমরা ওই যে রাসায়নিক পদ্ধতিতে ঘনীকরণ করতে পারি, অথবা এটাকে ডাইরেক্ট তাপজারণ করতে পারি, ঠিক আছে। তো তাপজারণ করলে কি হবে, ডাইরেক্ট তাপজারণ করলে হবে Al2O3 2H2O, এটা হতে পারে, অথবা ওই যে আমরা রাসায়নিক পদ্ধতিতে ঘনীকরণ করতে পারি। তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা কি করব, এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে একইভাবে যদি আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করতে চাই, ঠিক আছে, তাহলে Al2O3 কে মুক্ত ধাতুতে রূপান্তর করতে এখন কিন্তু আর কার্বন বিজারণ না, এখন কিন্তু তড়িৎ বিশ্লেষণ ইউজ করতে হবে। এবং এই অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ মানে আমরা 3-4 বার দেখছি অলরেডি, তাই বাকিটা হচ্ছে ডিটেইলস লিখবা যে কি করতে হয়, তারপরে লিখবা যে সুতরাং, ওই যে বাকিটা তো আগের মতোই, ঠিক আছে।
লিখবা যে সুতরাং এই যে এ আর বি, হ্যাঁ, বা 1 আর 2 নং আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি কি ভিন্ন প্রকৃতির। শেষ হচ্ছে কাহিনী। ওকে ওকে। আচ্ছা, উদ্দীপকের মৌলটি ধাতু নিষ্কাশনে কি ভূমিকা পালন করে? যে উদ্দীপকের মৌলটি হচ্ছে কার্বন। কার্বন কি ভূমিকা পালন করে? ওই যে কার্বন বিজারণে, এখানে ওই যে কার্বন বিজারণে কিছু কয়েকটা রিঅ্যাকশন দেখাবা। কার্বন বিজারণে যে ভূমিকা পালন করে সেটা দেখাই দিবা, ঠিক আছে? জিঙ্ক অক্সাইডের সাথে জিঙ্ক আর কার্বন, তারপরে এই যে একটু আগে দেখলাম Fe2O3, কয়েকটা রিঅ্যাকশন লিখবা আর কি, বাকি তো সব সেমই। ওকে, এরপর আমরা কিছু এমসিকিউ দেখবো। আমরা ওই টপিকটা থেকে আগে সিকিউ কেন দেখলাম? কারণ আমরা আগে ডিটেলসে পড়ছি, তাই না? ডিটেলসে পড়ার কারণে হচ্ছে আমরা এখন এই এমসিকিউ গুলো ইজিলি সলভ করতে পারবো। তো দেখো, কোন মৌলটিকে স্ববিজারণ প্রক্রিয়া নিষ্কাশন করা যায়? অ্যালুমিনিয়াম, লেড, জিঙ্ক, কপার। কপার, তাই না? চলো দেখে আসি। আমরা অনেকক্ষণ আগে পড়ছি তো, ঠিক বললাম না ভুল বললাম? দেখো, এই যে যেগুলো হচ্ছে মধ্যম মানের সক্রিয় ধাতু তাদের জন্য কার্বন বিজারণ, যারা একদম কম সক্রিয় তাদের জন্য কি স্ববিজারণ। তাহলে যে কপার, মার্কারি, সিলভার সবার জন্যই পসিবল। তাহলে আমাদের ওই অপশনে কে ছিল? ওই অপশনে ছিল হচ্ছে আমাদের কপার। রাইট অ্যান্সার হচ্ছে কপার। লোহা নিষ্কাশনে ব্যবহৃত চুল্লিটির নাম কি? বাত্তা চুল্লি, ঠিক আছে? আচ্ছা, কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়? কোনটি দ্বারা? জিঙ্ক দ্বারা গ্যালভানাইজিং করা হয়। কোনটি মরিচার সংকেত? Fe2O3 NH2O। আচ্ছা, কোনটি? আচ্ছা, জিঙ্ক অক্সাইড আর কার্বন, জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড, এটা তো স্ববিজারণ পদ্ধতি হতেই পারে না। এটাতে কার্বন হচ্ছে বিজারক, ট্রু। জিঙ্ক অক্সাইড এর বিজারণ ঘটেছে, হ্যাঁ, জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটেছে, কারণ ওর থেকে অক্সিজেন বেড়ে গেছে। রাইট অ্যান্সার হচ্ছে 2 ও 3। কার্বন বিজারণ পদ্ধতিতে কোনটি নিষ্কাশন করা সম্ভব? এই মাত্রই দেখলাম কোনটা নিষ্কাশন করা সম্ভব। কার্বন বিজারণে হচ্ছে জিঙ্ক সম্ভব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ধাতু নিষ্কাশন থেকে আসা প্রশ্নগুলো আমরা একটু দেখে নিলাম। এবার আমরা চ্যাপ্টারের পরবর্তী প্রশ্নে চলে যাবো, সংকর ধাতু, ঠিক আছে? তো এখানে সংকর ধাতুগুলোর সংজ্ঞা এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো তোমরা নোট থেকে পড়ে নিলে ভালো হয়। সংকর ধাতু কি তোমরা জানো? আমরা একটু কিছু সংকেত দেখবো, ঠিক আছে? যে স্টিল কি? স্টিল হচ্ছে 99% আয়রন আর 1% কার্বন, ঠিক আছে? তাহলে স্টিল হচ্ছে ফেক, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, মরিচাবিহীন ইস্পাত বা স্টেইনলেস স্টিল, এটার ক্ষেত্রে কি হয়? লোহা থাকে 74%, ঠিক আছে? আয়রন হচ্ছে 74%, ক্রোমিয়াম থাকে হচ্ছে 18%, আর নিকেল থাকে হচ্ছে 8%, ঠিক আছে? পিতল বা ব্রাস, এটার মধ্যে কপার থাকে হচ্ছে 65%, জিঙ্ক থাকে হচ্ছে 35%। ওকে ওকে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কাঁসা বা ব্রোঞ্জের মধ্যে 90%ই হচ্ছে কপার আর 10% হচ্ছে টিন, ঠিক আছে? আচ্ছা, ডুরালামিন, এটা খুবই ইম্পর্টেন্ট, আবারও বলতেছি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কোনটা কোন কাজে ইউজ হয় এটা একটু জেনে নাও। যে ছুরি, কাঁটা চামচ, পাকঘরের সিঙ্ক, এগুলোর জন্য হচ্ছে স্টেইনলেস স্টিল। পিতল হচ্ছে তৈরি হয় অলংকার, বৈদ্যুতিক সুইচ, দরজার হাতল, ডেকচি, এগুলোর জন্য। এবং কাঁসা হচ্ছে তোমার যে থালা, গ্লাস, এগুলোর জন্য বা ব্রোঞ্জ। ডুরালামিন হচ্ছে উড়োজাহাজের বডি, বাইসাইকেলের পার্টস, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খুবই হালকা হয়, যার কারণে উঠতে পারে, ঠিক আছে, সহজে। অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার থাকে 4%, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে আয়রন, এই জিনিস থাকে বাকি 1%, ঠিক আছে? 22 ক্যারেট স্বর্ণ 100% স্বর্ণ, ডেন্টিস্ট্রি, মুদ্রা, ইলেকট্রনিক সংযোগ, এগুলোতে 24 ক্যারেট ইউজ করা হয়। 21 ক্যারেট স্বর্ণ, 22 ক্যারেট স্বর্ণের মধ্যে দেখো অলংকার সবগুলো তৈরি করা হয়। 21 ক্যারেট হচ্ছে 87.5% সোনা, 22 ক্যারেট হচ্ছে 91.67% সোনা। এখন এই যে এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে প্রচুর আসে। চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। এই যে দেখছো, বলতে 21 ক্যারেট স্বর্ণে কত ভাগ স্বর্ণ থাকে? 21 ক্যারেটে থাকে কত? 87.5%, এই মাত্র দেখছি, তাই না? যে 87.5, 22 ক্যারেট থাকে 91.67। আচ্ছা, কপার ও টিন গলিয়ে কোন সংকর ধাতু তৈরি করা হয়? একটু আগে দেখছি ব্রোঞ্জ। দেখো, ব্রোঞ্জ হচ্ছে তোমার কপার আর টিন মিলে, হ্যাঁ, কাঁসা। আর পিতল বা ব্রাশ হচ্ছে কপার আর জিঙ্ক, ঠিক আছে? তাহলে যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্রোঞ্জ, আর এটা হচ্ছে ব্রাশ। ওকে। ডুরালামিনে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি কত? সবচেয়ে বেশি, 95%, এমাত্র দেখছি। মরিচাবিহীন ইস্পাতে ক্রোমিয়ামের শতকরা সংযুতি কত পার্সেন্ট? দেখো, মরিচাবিহীন ইস্পাতে কি ছিল? আয়রন ছিল, ক্রোমিয়াম ছিল আর নিকেল ছিল। আয়রন ছিল 74%, ক্রোমিয়াম ছিল 18%, আর নিকেল ছিল হচ্ছে 8%, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে ক্রোমিয়াম হবে কত পার্সেন্ট? ক্রোমিয়াম হবে হচ্ছে 18%। এরপরে পিতলে কপারের সংযুক্তি কত? পিতলে হচ্ছে ব্রাস। পিতল কি ভাইয়া? পিতল হচ্ছে কপার আর জিঙ্ক, 65-35, তাহলে এ, ঠিক আছে? ওকে। কোনটি কপার আর জিঙ্কের সংকর ধাতু? একটু আগে দেখলাম হচ্ছে পিতল, তাহলে এখানে কোনটা হবে? পিতল হবে, ঠিক আছে? আর কপার আর টিনের জন্য হচ্ছে কাঁসা। কাঁসায় কপার ধাতু শতকরা সংযুতি কত? কাঁসা হচ্ছে কপার আর টিন কোশেন, এটা হচ্ছে 90%, এটা হচ্ছে 10%, তাহলে 90%, ঠিক আছে? ওকে। ডুরালামিনে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? 95% থাকে অ্যালুমিনিয়াম। ডুরালামিনে কোনটি বেশি থাকে? ডুরালামিনে কপারের শতকরা সংযুতি কত? ওকে, 95 এর পরেই কোনটা থাকে? 4%, তাই না? এই যে আমরা একটু আগে দেখছি, তারপর আবার দেখে আসি, কপার থাকে হচ্ছে 4%, তাই না? ওকে, তাহলে হচ্ছে ডুরালামিনে অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে 95 আর কপার থাকে হচ্ছে জাস্ট 4। অস্ত্রোপচারে ব্যবহৃত কাঁচিতে ক্রোমিয়ামের শতকরা পরিমাণ কত?
ওকে, অস্ত্রোপচারে তৈরি কাঁচিতে কোনটা ইউজ করা হয় ভাইয়া? স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিল হচ্ছে তোমার ক্রোমিয়াম থেকে 18%। একটু আগে এই প্রশ্ন আসছে, দেখো ঘুরে পেঁচায় সেম জিনিস। এই যে ক্রোমিয়াম মরিচাবিহীন ইস্পাত বা হচ্ছে স্টেইনলেস স্টিল, ওইটাই হচ্ছে অপারেশনের যে কাঁচি থাকে ওটাতে ইউজ করা হয়, এবং সেটাতে ক্রোমিয়ামের শতকরা পরিমাণ হচ্ছে 18%। এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে ক্রোমিয়াম, এটা হচ্ছে নিকেল। ইউরোপে এই ব্যবহৃত অ্যালুমিনিয়ামের শতকরা কত ভাগ পুনঃ প্রক্রিয়াজাত? এটা হচ্ছে ওই যে রিসাইক্লিং এ আছে তোমার 60%, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি হচ্ছে ধাতুর পোর্শনটা শেষ করলাম, এখন হচ্ছে আমরা অধাতুর পার্টটা দেখবো। তো অধাতুর পার্টটা আমরা এখন দেখবো। খনি থেকে যে সকল সম্পদ আহরণ করা হয় তার মধ্যে খনিজ অধাতু অন্যতম। অধাতু সমূহের মধ্যে সালফার, কয়লা, ফসফরাস, সিলিকন, এগুলো হচ্ছে আমরা খনি থেকে উত্তোলন করে আর কি ব্যবসায়িক কাজে ইউজ করতে পারি। তার মধ্যে যে সালফারটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে। তোমরা হয়তো জানো যে সালফার যে অণুটা, হ্যাঁ, সালফার অণুর সংকেতটা অনেক সময় পরীক্ষা আসে। সালফার অণু এটা হচ্ছে S8, ঠিক আছে। ওকে, তো আমরা যদি হচ্ছে সালফার কিভাবে খনি থেকে আহরণ করা হয় সেই জিনিসটা একটু দেখি। যে সালফার হচ্ছে ফ্লাশ পদ্ধতিতে আহরণ করা হয়। এখানে 3টা পাইপ থাকে। তো একটা হচ্ছে একদম সেন্ট্রাল পাইপ, তার বাইরে হচ্ছে তোমার আরেকটা পাইপ থাকে, ঠিক আছে, এবং একদম বাইরে একদম আউটার মোস্ট আরেকটা পাইপ থাকে হচ্ছে তোমার, আমরা যে 3টা আলাদা আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। এখানে তোমরা সেকশন দেখতে পাচ্ছ, এখানে আমরা হচ্ছে টপ ভিউ দেখতে পাচ্ছি। তো দেখো একদম সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে আমরা কি করি, সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে হচ্ছে তোমার 20 থেকে 22 অ্যাটমসফিয়ারের চাপে বাতাস প্রবেশ করানো হয়, ঠিক আছে। তো এই যে ভিতরেরটা দিয়ে হচ্ছে আমরা বাতাস প্রবেশ করাই 20 থেকে 22 অ্যাটমসফিয়ারের চাপের বাতাস। ওকে, আচ্ছা, এরপরে কি হয়? এরপরে এই যে 3 নম্বরটা দিয়ে হচ্ছে বাইরের পাইপ দিয়ে গরম পানির চাপে, বাইরের পাইপ দিয়ে হচ্ছে তোমার গরম পানি পাঠানো হয়। এই যে, আর সরি বাইরেরটা বলতেছি, 1 নম্বরটা দিয়ে, হ্যাঁ, সর্ববাহিরের ফ্ল্যাশ পাইপ দিয়ে হচ্ছে সুপার হিটেড ওয়াটার প্রবেশ করানো হয়, ফলে গরম পানির তাপমাত্রা শিলাস্তরের সালফার গলে তরল পদার্থে পরিণত হয়। আচ্ছা, কাহিনী হচ্ছে ভাইয়া যে সুপার হিটেড ওয়াটারটা কি, এমনিতে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তুমি যদি প্রেসার বাড়াও, প্রেসার বাড়াইলে পানি 100 ডিগ্রি সেলসিয়াসের উপরেও থাকতে পারে। ওই পানিটাকে আমরা বলি হচ্ছে সুপার হিটেড ওয়াটার। তাহলে দেখো একদম ভিতরটা দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা বাতাস, আর বাইরেরটা দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। মাঝখানেরটা দিয়ে কি চলে আসে, এই যে পানি আর বাতাসের প্রেসারে নিচে যে সালফার থাকে সেইগুলো উঠে আসে হচ্ছে তোমার এই যে 2 নম্বর পাইপ দিয়ে, ঠিক আছে। ওকে, তো দেখো মাটির অনেক নিচে সালফারের খনির মধ্যে 3টে কেন্দ্রিক পাইপ প্রবেশ করানো হয়, যাকে ফ্ল্যাশ পাইপ বলে। এবং বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। হ্যাঁ, অতিরিক্ত চাপে 100 থেকে 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো তাপমাত্রার পানিকে হচ্ছে সুপার হিটেড ওয়াটার বলে, ঠিক আছে। তাহলে এটা মনে থাকবে যে সুপার হিটেড ওয়াটার কি, সুপার হিটেড ওয়াটার হচ্ছে যখন আমি প্রেসার বাড়াই দিব, ঠিক আছে। প্রেসার বাড়াই দিলে হচ্ছে তোমার পানিটা এক্সট্রা টেম্পারেচারে গরম থাকতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সুপার হিটেড ওয়াটার কেন লাগবে? কারণ এই যে সালফার যেটা আছে না, সালফারের এর গলনাঙ্ক হচ্ছে তোমার 115 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসের পানি পাঠাই তাহলে কিন্তু গলবে না। তো আমার কি করতে হবে, আমার হচ্ছে আরো গরম পানি পাঠাতে হবে, যাতে ওই পানির সংস্পর্শে গেলে এটা গলে যায়, ঠিক আছে। তো আমি ধরো 150 ডিগ্রি সেলসিয়াসের গরম পানি পাঠালাম, তখন সালফারটা গলে যাবে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো এবার আমরা একটু সালফারের ব্যবহার দেখি। সালফার ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড সালফানেট প্রস্তুতিতে, রাবারকে টেকসই করার জন্য সালফার ব্যবহার করা হয়, সালফানেট ব্যাকটেরিয়া ধ্বংস করে, তাই বিভিন্ন ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, তো আমরা একটু সালফার ডাইঅক্সাইড কিভাবে তৈরি হয় সেটা দেখি। সালফার ডাইঅক্সাইড হচ্ছে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়ার ফলে সালফার ডাইঅক্সাইড হয়। যা সালফারকে তুমি অক্সিজেনের সাপেক্ষে সামনে নিয়ে যাবা, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা মাঝে মাঝে খ নম্বরে আসে অনুধাবনে, যে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? কারণ এই যে পেঁয়াজের মধ্যে থাকে হচ্ছে সালফারের যৌগ, ঠিক আছে। পেঁয়াজের মধ্যে কি থাকে? সালফারের যৌগ থাকে। এখন এই সালফারের যৌগ যখন হচ্ছে আমরা পেঁয়াজ কাটি, এটা আমাদের চোখে যায়। চোখের মধ্যে কি থাকে বলতো? যখন সালফারের যৌগটা উড়ে উড়ে যায়, বা হচ্ছে সালফারের যৌগটা থেকে তোমার অক্সিজেনের সাথে মিলে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। ধরো পেঁয়াজ কাটতেছো, এখানে সালফার আছে, সালফারের সাথে এখানে বাইরে থেকে অক্সিজেন এসে যুক্ত হলো, তখন একটা গ্যাস উৎপন্ন হবে, সেটা কি বলতো? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড উড়ে উড়ে যাবে এবং তোমার নাকেও যাবে, তোমার চোখেও যাবে, ঠিক আছে। তো এই সালফার ডাইঅক্সাইড যখন তোমার চোখের পানির সাথে মিশে, তখন হচ্ছে এই যে সালফিউরাস অ্যাসিড H2SO3 এটা উৎপন্ন করে, এটার কারণে আমাদের চোখ জ্বালা করে। ওকে, এবার আসতেছি আমরা সালফিউরিক অ্যাসিডে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে অনেক সকল রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়, ঠিক আছে। কিং অফ অল কেমিক্যালস এটা বলা হয়। এটার কারণ কি? সব ধরনের অনেকগুলো শিল্পক্ষেত্রে হচ্ছে এটার ব্যবহার আছে। তো আমরা আগে হচ্ছে এটার উৎপাদন পদ্ধতি পড়ব, যে কয়েক স্পর্শ পদ্ধতিতে হচ্ছে এটা উৎপন্ন করা হয়। দেখো কয়েকটা ধাপ আছে, আমরা একবারে প্রসিডিউরটা দেখি কি করা হয়। যে সালফারকে শুষ্ক বায়ু কি এটার মধ্যে কোনো বায়ু ছাড়া আর কিছু নাই, ঠিক আছে, বা H2O ব্যাপার নাই। আচ্ছা, তো এই সালফার আর শুষ্ক বায়ুর মধ্যে হচ্ছে সালফারকে জ্বালানো হয়, সালফার ডাইঅক্সাইড হয়ে যায়, এবং সালফার ডাইঅক্সাইডকে আবার অক্সিজেনের সাথে মিলালে কি হবে বলতো? সালফার ট্রাইঅক্সাইড। এবং এই সালফার ট্রাইঅক্সাইডটাকে যখন হচ্ছে আমরা নিয়ে আসবো, তখন পানির মধ্যে মিশাইলে কি হতে পারে? সালফার একবারে হচ্ছে সালফিউরিক অ্যাসিড হতে পারে, বাট এই জিনিসটা হয় না। কেন হয় না সেটাও আমরা দেখবো, ঠিক আছে। তো চলো আমরা আবার আসবো এখানে। প্রথম ধাপ কি হয়? প্রথম ধাপে একটা উত্তপ্ত চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ু, যে বায়ুতে জলীয় বাষ্প নাই, হ্যাঁ, পানি নাই, H2O গ্যাসিয়াসটা নাই, সেটাকে উত্তপ্ত প্রবাহিত করা হয়। এই চুল্লিতে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। ফাইন, সালফার ডাইঅক্সাইডের সাথে কিছু অক্সিজেন গ্যাস একটি চুল্লিতে প্রেরণ করা হয়। এই চুল্লির তাপমাত্রা থাকে
450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে প্রভাবক হিসেবে থাকে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, দেখো V2O5। এটা কিন্তু লাগবে ভাইয়া, যখন তুমি সালফার ডাইঅক্সাইড তৈরি করবা তখন এই জিনিসগুলো লাগবে। এবং প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এই সালফার ট্রাইঅক্সাইডটাকে এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডের সাথে H2 এর সংস্পর্শ ঘটালে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, কিন্তু সালফার ট্রাইঅক্সাইডের সাথে সরাসরি H2O বিক্রিয়ায় বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, যা ঘন কুয়াশার মতো অবস্থা তৈরি করে। এতে শিল্প কারখানায় কাজের অসুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম যে আমরা যদি ডিরেক্ট পানি ইউজ করি তাহলে সালফিউরিক অ্যাসিডটা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, এবং এছাড়া বাষ্পীয় সালফিউরিক অ্যাসিডকে ঘনীভূত করলে তরল সালফিউরিক অ্যাসিডে পরিণত করা কঠিন। তাহলে বুঝতে পারতেছো যে আমরা যদি সালফার ট্রাইঅক্সাইডকে ডিরেক্ট পানিতে মিশাই তাহলে যে সালফিউরিক অ্যাসিডটা হয় এটা আসলে গ্যাস হয়, এটা আমাদের দরকার না, তখন এটা কন্ট্রোল করা কষ্ট। তো আমরা যেটা করি, এই জন্য সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করাই। আচ্ছা, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করাইলে কি হয়, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। দেখো, সালফিউরিক অ্যাসিড এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি, এরপরে হচ্ছে H2 অ্যাড করছি। এই যেটা তৈরি হয়েছে H2SO7, এটার নাম হচ্ছে ভাইয়া অলিয়াম। পাইরোসালফিউরিক অ্যাসিডও বলা হয় এটাকে। ওকে, অলিয়াম ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সাথে পানি বিক্রিয়া ঘটে, এরপর এটার মধ্যে যদি পানি দেই তাহলে 2 অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি এবং অলিয়ামের প্রস্তুতি কিভাবে হয় সেটা দেখলাম। এটা কিন্তু সিকিউতে আসে প্রচুর। এবার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার দেখি। তো সালফিউরিক অ্যাসিড শিল্প ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয়। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দেখো রাসায়নিক দ্রব্য উৎপাদনে, তারপরে হচ্ছে সাবান ও ডিটারজেন্ট তৈরিতে 26%, তারপরে ডাই শিল্প, সার শিল্প, প্লাস্টিক, স্টিল উৎপাদন, রঞ্জক পদার্থ এখানেও 26%, ধাতব লবণে 5%। ঠিক আছে, ওকে, সালফিউরিক অ্যাসিডের ব্যবহার আমরা দেখলাম। এবার সালফিউরিক অ্যাসিডের কিছু ধর্ম দেখে নিব, তারপর আমরা কোশ্চেনে চলে যাবো। দেখো, সালফিউরিক অ্যাসিড মানে কি? একটা অ্যাসিড। তাহলে প্রথম হচ্ছে অ্যাসিডিক ধর্মটা যদি টেস্ট করতে চাই কি করতে হবে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে একটা ক্ষার দিব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তোমরা জেনে অবাক হবে যেখানে লবণ আর পানি উৎপন্ন হয়, তাহলে কোনো কিছুর সাথে যদি ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে সেটা আসলে কি অ্যাসিড। এই থেকে প্রমাণ হলো যে সালফিউরিক অ্যাসিড আসলে একটা অ্যাসিড। ওকে, এবং দেখো এই যে ক্যালসিয়াম, এই বিক্রিয়াটাই করা হয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অ্যাসিড দিছে, ক্যালসিয়াম সালফেটের অধক্ষেপ তৈরি হয়েছে আর পানি তৈরি হয়েছে। আচ্ছা, এবার জারণ ধর্ম দেখবো, আর হচ্ছে তোমার কি দেখবো, নিরোধন ধর্ম দেখবো। প্রথমে জারণ ধর্ম, যে সকল পদার্থ অন্য পদার্থকে জারিত করে এবং সেই সাথে নিজে বিজারিত হয় তাদেরকে জারক বলে। লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নয়, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারক একটা কি তীব্র জারক পদার্থ। ঠিক আছে, আচ্ছা, তার মানে জারক কি অন্যকে জারিত করে। তাহলে দেখো, সালফিউরিক অ্যাসিড কপারের মধ্যে দিলে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর পানি হয়। তাহলে কপারের জারণ সংখ্যা ছিল 0, এখানে হয়ে গেছে +2। কি হয়েছে তাহলে, জারণ সংখ্যা বাড়ছে, সরি, এই যে কপারের জারণ সংখ্যা বাড়ছে, হেল্প করছে কে, সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডটা কি হয়েছে এখানে, জারক। আবার দেখো এখানে পটাশিয়াম আয়োডাইড, এখানে আয়োডিনের জারণ সংখ্যা কত, আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে -1, এখানে এসে আয়োডিনের জারণ সংখ্যা হয়ে গেছে হচ্ছে তোমার 0, তাহলে জারণ সংখ্যা কি হয়েছে, বাড়ছে। তাহলে সালফিউরিক অ্যাসিড কি করছে এখানে, হেল্প করছে। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিড আসলে কি একটা জারক। একইভাবে নিরোধন ধর্ম কি, নিরোধন ধর্ম হচ্ছে যদি কোনো পদার্থ পানি শোষণ করতে পারে তাহলে তাদেরকে আমরা বলি নিরোধক। গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা তীব্র নিরোধক পদার্থ। লঘু সালফিউরিক অ্যাসিড তুমি যদি চিনির মধ্যে দাও, চিনির থেকে পানি বের করে নিয়ে আসবে, বুঝতেছো কি পরিমাণ ডাকাত। তাহলে এখান থেকে খালি 12টা কার্বন থাকবে, আর কি হবে, 11 অণু পানি বের করে নিয়ে আসবে। আবার ইথাইল অ্যালকোহল, যেমন ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলে ইথানল থেকেও পানি শোষণ করে ইথিন উৎপন্ন হয়। এটা আমরা চ্যাপ্টার 11 এর কোশ্চেনে আরো বেটার ওয়েতে দেখতে পাবো। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের ধর্ম। সালফিউরিক অ্যাসিডের ধর্ম যদি দেখা হয়ে থাকে তাহলে আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। প্রথম এমসিকিউ, সালফারের সঠিক সংকেত কোনটি, S8, একটু আগে দেখছি আমরা। শিল্প ক্ষেত্রে কোন অ্যাসিডটি বেশি ব্যবহৃত হয়, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, প্লাস্টিক শিল্প, সাবান ও ডিটারজেন্ট শিল্প, সার শিল্প, ডাই উৎপাদন। আমরা দেখছি যে সাবান ও ডিটারজেন্ট শিল্প, কারণ কেমিক্যালটা এখানে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে কোনটি এক বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, অলিয়ামের সংকেত কোনটি, H2S2O7। আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিই। চলো, একটি অম্লধর্মী গ্যাস, এইখানে কে উৎপন্ন হচ্ছে, উৎপাদ যৌগ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এটা কি অম্লধর্মী গ্যাস? হ্যাঁ। গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষিত হলে H2S2O7 প্রস্তুত হয়, ট্রু। পানিতে মিশালে ঘন কুয়াশা সৃষ্টি হয়, এটাও ট্রু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, ময়মনসিংহ 2024 আসছে। এবার আমরা কিছু সিকিউ দেখবো, এই যে অধাতুর পোর্শন থেকে কি টাইপের সিকিউ আসে সেটাও দেখে ফেলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকের X যৌগটির জারণ এবং নিরোধন ধর্ম বিশ্লেষণ করতে বলছে। X যৌগটি হচ্ছে এই যে অলিয়াম প্লাস পানি, 2H2SO4, এই জিনিস উৎপন্ন হয়। তাহলে আমরা ঘ নম্বর লিখবো। ক নম্বর লেখার সময় কি করবো, সবার আগে হচ্ছে বিক্রিয়াটা লিখবো, যে ভাইয়া S2H2O7 প্লাস H2O যদি রিয়াকশন করে তাহলে কি তৈরি হয়, 2H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে এটাই আসলে কি আমাদের X। তাহলে X যৌগটির জারণ ধর্ম, জারণ ধর্ম আমরা এই যে জারণ ধর্ম মানে হচ্ছে এখানে ও আসলে কি হিসেবে কাজ করে, জারক হিসেবে কাজ করে। হ্যাঁ, জারক হিসেবে যে কাজ করে এটা দেখবা, লিখবা। তারপরে সালফিউরিক অ্যাসিড, এই যে একটু আগে আমরা দেখছি তাই না, জারণ ধর্ম কি, যে প্রথমে এই রিঅ্যাকশনটা লিখবা, তারপরে এই রিঅ্যাকশনটা লিখবা। তাহলে চলো আমরা লিখি। প্রথমে হচ্ছে 2 সালফিউরিক অ্যাসিড আর কপার,
ওকে, এরপরে হচ্ছে আমরা আরও দেখছি পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিউরিক অ্যাসিড এর রিয়াকশন, তাই না? এখানে আমরা দেখছি কি, এখানে আমরা দেখছি হচ্ছে আয়োডিন উৎপন্ন হইতে। তাহলে আর বাকিগুলো আমি লিখলাম না, তোমরা লিখে নিও, ঠিক আছে? ওকে, তাহলে এই যে পটাশিয়াম সালফেট, আয়োডিন, H2S, H2 এই জিনিসগুলো উৎপন্ন হয়, এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, পানি, এই জিনিস উৎপন্ন হয়। তাহলে এগুলো হচ্ছে তোমরা একটু লিখে নিও, আমরা তো দেখছি একবার। আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাই। ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এরপরে আমরা কি হিসেবে দেখবো? নিরোধক হিসেবে। নিরোধকের আগে সংজ্ঞা দিবা যে নিরোধক কি, ঠিক আছে? তারপর নিরোধক হিসেবে, নিরোধক যে পানি শোষণ করে এটা বলার পরে সালফিউরিক অ্যাসিড নিরোধন ধর্ম দেখায়। তারপরে যে C12H22O11 এটা দেখাবা, এটার সাথে অ্যাড করবো হচ্ছে পানি, সালফিউরিক অ্যাসিড H2SO4। ও কি করে? ও কার্বনকে আলাদা 12 কার্বন প্লাস 11 H2O, এটা লিখবা, শেষ, কাহিনী শেষ, ঠিক আছে? অবশ্যই কি এখানে বর্ণনা লিখতে হবে, তারপরেই তো শেষ। যে এখানে তাহলে আমরা বুঝলাম যে এক যৌগটির একই সাথে জারণ ধর্ম এবং নিরোধন ধর্ম বিদ্যমান। আচ্ছা, চ্যালকোসাইট। এক যৌগ হতে কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন ব্যাখ্যা করো। এক যৌগটাকে চ্যালকোসাইট থেকে হচ্ছে তোমার ওই যে তোমার কপার আসবে, এই দেখো এখানে পাবা হচ্ছে তুমি কিউপ্রিক অক্সাইড। এই অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন আমরা আগের সেগমেন্টে পড়ে আসছি, তাই না? ওয়াই যৌগ হতে জারক এবং নিরোধক ধর্মী অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা? ওয়াই যৌগ হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আমাদের এখনকার হচ্ছে সালফার ডাইঅক্সাইড থেকে এটা বের করা সম্ভব কিনা। ওকে, সালফার ডাইঅক্সাইডের মধ্যে আমরা যদি অক্সিজেন দেই, হ্যাঁ অক্সিজেন দেই এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেই, ভ্যানাডিয়াম V2O5 পেন্টাঅক্সাইড দেই, তাহলে কি পাবো আমরা? সালফার ট্রাইঅক্সাইড পাবো। এরপরে সালফার ট্রাইঅক্সাইড 2SO3, এটার মধ্যে আমরা চাইলে কি করতে পারি? পানি অ্যাড করতে পারি, কিন্তু পানি অ্যাড করবো না। আমরা যেটা করবো, আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড এর মধ্যে এটাকে ডুবাবো। তখন কি হবে? তখন হবে হচ্ছে H2S2O7, ঠিক আছে? এটাকে আমরা কি নাম দিই? এটার নাম দিই হচ্ছে আমরা অলিয়াম পাইরোসালফিউরিক অ্যাসিড। এই যে H2S2O7, এইটার সাথে আমরা আবার একটু পানি অ্যাড করে দিব, তারপরে আমরা কি পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো হচ্ছে সালফিউরিক অ্যাসিড 2 অণু, ঠিক আছে? তাহলে এই প্রসিডিউরে কিন্তু হওয়া পসিবল। বাকি যে বাংলা কথা কি লিখবা, যে উদ্দীপকের ওয়াই যৌগটি হচ্ছে কি? উদ্দীপকের ওয়াই যৌগটি হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। ওকে, তাহলে তারপরে লিখবা যে এখান থেকে অবশ্যই সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায়। তাহলে উদ্দীপকের ওয়াই যৌগটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি সম্ভব, যা ওই যে এটা জারক এবং নিরোধক ধর্মী। এই তো, এই হচ্ছে আমাদের মোটামুটি এটার ঘ নম্বরের আনসার। এবার দেখি এম গ্যাস হতে অলিয়াম প্রস্তুত সম্ভব কিনা। সেম ভাইয়া, সেম, এই যে Ctrl+C Ctrl+V, এটাই। এম গ্যাস হচ্ছে সালফার প্লাস অক্সিজেন SO2 থেকে সম্ভব কিনা? SO2 থেকে অলিয়াম সম্ভব, অবশ্যই সম্ভব। কি দিব? অক্সিজেন দিব, সরি সালফার ট্রাইঅক্সাইড প্লাস H2SO4 H2S2O7, শেষ। ওকে, এ একটি মৌল যার গলনাঙ্ক হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রাশ পদ্ধতিতে ইহা উত্তোলন করা হয়। ওকে, তাহলে এ হচ্ছে ফ্রাশ পদ্ধতিতে যে উৎপন্ন হয়, এটা হচ্ছে সালফার থেকে অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এখানে পাবো আমরা সালফার ডাইঅক্সাইড, সি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এখান থেকে ডিরেক্ট সালফিউরিক অ্যাসিড অ্যাড করবো, অ্যাড করলে হবে হচ্ছে H2S2O7, আর এখান থেকে ডিরেক্ট পানি অ্যাড করলে হচ্ছে সালফিউরিক অ্যাসিডই হবে H2SO4, ঠিক আছে? এখন উদ্দীপকের সর্বোচ্চ সি প্রাপ্তির শর্তগুলো লিখবো। সর্বোচ্চ সি প্রাপ্তি, সিটা কি? সিটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে উদ্দীপকে সি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এখন সালফার ট্রাইঅক্সাইড সর্বোচ্চ পাওয়ার জন্য কি করতে হবে আমার? এই যে প্রথমে হচ্ছে বায়ু শূন্য রাখতে হবে, হ্যাঁ। এ থেকে বি উৎপন্ন করার জন্য কি করতে হবে? এ থেকে, সরি এ আর বি তো লেখা যাবে না, সালফার এবং অক্সিজেনকে বায়ু শূন্য, এই যে আমরা একটু আগে দেখতেছিলাম বায়ু শূন্য যে সিস্টেমটা আছে, হ্যাঁ, এই যে স্পর্শ পদ্ধতির যে প্রথম ধাপ, এটা বায়ু শূন্য চুল্লির মধ্যে তাপ দিতে হবে, ঠিক আছে? যে ধাপ 1 আর ধাপ 2টা যদি আমরা একটু এক্সপ্লেইন করি, প্রথমে একটু উত্তপ্ত চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ু
সেখানে হচ্ছে প্রবাহিত করতে হবে। তাহলে বায়ু শূন্য চুল্লিতে তাপ দিতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপের কথা। এবং দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে কিছু একটা চুল্লিতে প্রেরণ করা হবে এবং তাপমাত্রা রাখতে হবে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক থাকতে হবে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, আদারওয়াইজ হবে না। তাহলে আমরা সালফার ট্রাইঅক্সাইড কি পাবো, সবচেয়ে বেশি পরিমাণে পাবো। ঠিক আছে, তাহলে ওই রিয়াকশনগুলো আমাদের ঠিক ফুলফিল করতে হবে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে বায়ু শূন্য চুল্লিতে তাপ দিতে হবে এবং সেখান থেকে আমরা হচ্ছে এই জিনিস পাবো S+O2 সালফার ডাইঅক্সাইড। এর পরের স্লাইডে বা এর পরের কোশ্চেন আমার যেটা করতে হবে 2 নম্বরে অবশ্যই হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা রাখতে হবে হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, এটা রাখতে হবে। ঠিক আছে, প্রভাবক কি, প্রভাবক হচ্ছে আমাদের ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এরপরে আমরা এই জিনিস আবার করবো, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে SO3। এটাই তো আমাদের সি যৌগ, তাই না? তাহলে সি যৌগ পাওয়ার জন্য আমাদের মোটামুটি এই মেজারটা নিতে হবে। ওকে, তো আমরা মোটামুটি খনিজ ধাতু যে পোর্শনটা আছে সেটা দেখে ফেললাম। এখন একটু জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, আমরা মোটামুটি অনেকগুলো থিওরি পড়ছি, অনেকগুলো এমসিকিউ টপিক দেখছি। এখন যেটা দেখবো যে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা জাস্ট চেক দিব যে আমরা পারি কিনা, আর চেষ্টা করবা যে অনুধাবনমূলক প্রশ্ন তো আমরা এখানে লিখে দেওয়ার কিছু নাই, তাই না? তোমার নিজেরই পড়তে হবে। আমি জাস্ট একটু ক্লু দিব তোমাকে যে কোনটা কি আসলে গ্যালেনা লেড ধাতুর আকরিক। গ্যালেনা আসলে কি, গ্যালেনার সংকেত হচ্ছে ভাই PbS, তাহলে অবশ্যই কি এটা লেড ধাতুর আকরিক এবং এটা একটা সালফাইড আকরিক। এবং এটা যখন আমরা ঘনীকরণ করি ওই যে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে করতেছিলাম, ঠিক আছে? ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। অবশ্যই ধাতু নিষ্কাশন আমরা প্রথমে কি করি, এই যে প্রথমে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করার পরে ঘন করি, ঘন করার পরে কি করি, অক্সাইড করি। অক্সাইড মানে অক্সাইড করার সময় আমরা কি অ্যাড করি বলো তো ভাই? অক্সিজেন যোগ করি। অক্সিজেন যোগ করা কি এক ধরনের জারণ, অক্সিজেন যোগ করা মানেই জারণ। এরপরে অক্সিজেন যখন অক্সাইড থেকে যখন মুক্ত ধাতু করি, কি করি, মুক্ত ধাতু যখন করি তখন অক্সিজেন বিয়োগ করি। অক্সিজেন বিয়োগ মানে কি, বিজারণ। তাহলে এই যে অক্সাইডে রূপান্তর পোর্শনটা হচ্ছে জারণ আর অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর হচ্ছে বিজারণ। তার মানে আমরা বলতে পারি যে ধাতু নিষ্কাশন আসলে একটা জারণ বিজারণ প্রক্রিয়া। ব্রোঞ্জ একটি সংকর ধাতু, ব্যাখ্যা করো। ব্রোঞ্জ কি ছিল, কাঁসা, কপার আর টিন। কপার হচ্ছে 90%, টিন হচ্ছে 10%। তাহলে আমরা সংকর ধাতুর সংজ্ঞা দিব, সংকর ধাতু কি, তারপরে বলবো যে আসলে এটার মধ্যে ওই একইভাবে একাধিক ধাতুর মিশ্রণে একটা নতুন ধর্মবিশিষ্ট ধাতু তৈরি হয়েছে যেটাকে আমরা ব্রোঞ্জ বলতেছি এবং অবশ্যই এটাকে সংকর ধাতু। সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে, একটু আগে দেখছি। কি করবো, যে চিনির সাথে রিঅ্যাকশনটা লিখে দিবা। চ্যালকোসাইটের সবই জারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। চ্যালকোসাইট কোনটা, এই যে কুটুস, তাই না? এইটার যে সবিজারণ রিঅ্যাকশন আমরা দেখছি ওটা আমরা লিখে দেবো। সোডিয়াম নিষ্কাশনের সময় আকরিকের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশানো হয় কেন? সোডিয়াম নিষ্কাশনের সময় আকরিকের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশানো হচ্ছে যে বিগালক হিসেবে, ঠিক আছে? আচ্ছা, গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? কোনো ধাতুর উপরে হচ্ছে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে, এটা আমরা এক্সপ্লেইন করবো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। অবশ্যই অলিয়াম কি আমরা জানি, সুপার হিটেড ওয়াটার কি দেখছি আমরা 100 ওই যে 1 অ্যাটমসফিয়ারের চেয়ে বেশি মানে বেশি বায়ুমণ্ডলীয় চাপে যখন হচ্ছে আমরা স্ফুটনাঙ্কের চেয়ে বেশি বা 100 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রায় পানি থেকে সেটাকে আমরা সুপার হিটেড ওয়াটার বলি। সবিজারণ কি দেখছি, ধাতু নিষ্কাশন কাকে বলে দেখছি, বশীকরণ কি আমরা জানি। ওই যে যেসব অক্সাইড বা যেসব ধাতুর ঘনীকৃত ধাতুর মধ্যে হচ্ছে অলরেডি অক্সিজেন আছে, জাস্ট তাপ দিলে অক্সাইডটা বের হয়ে যায়, সেটাকে আমরা বশীকরণ বলি, ঠিক আছে? সংকর ধাতু কাকে বলে, গ্যালভানাইজিং কাকে বলে এটা আমরা জানি, পড়ে নিব। ম্যাগমা কি, ম্যাগমা হচ্ছে যে শিলার পোর্শনটাতে আছে সংজ্ঞা, ঠিক আছে? খনিজমল কাকে বলে আমরা জানি, নিরোধক কাকে বলে যারা পানি শোষণ করে আমরা জানি, ঠিক আছে? ওকে, তারপরে তাম্রমল কি, তাম্রমল হচ্ছে যে তামার উপরে যদি ময়লা পড়ে বা মরিচা পড়ে ওটাকে আমরা হচ্ছে তামার অক্সাইড, কিউপ্রিক অক্সাইডকে হচ্ছে তাম্রমল বলা হয়। মরিচার সংকেত আমরা জানি Fe2O3 NH2O, বক্সাইটের সংকেত আমরা জানি Al2O3 2H2O। কাঁসার সংযুতি একটু আগে আচ্ছা কাঁসা হচ্ছে লিখছি, একটু আগে লিখছি যে। তারপরে হচ্ছে খনিজ কাকে বলে আমরা জানি, ক্যালামাইনের রাসায়নিক সংকেতটি লেখো। ক্যালামাইন কি, জিঙ্ক কার্বনেট, ঠিক আছে? ওকে, জিঙ্ক কার্বনেট। আকরিক কাকে বলে এটা আমরা জানি। তাহলে এটা কিন্তু প্রচুরবার আসছে, তাহলে এই সংখ্যাগুলো আমি আলাদা আলাদা করে আর বললাম না, আমরা যদি একবার দেখে থাকি তাহলে আমি বলছি যে ওকে আমরা জানি এটা। এখন তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো একটু পড়ে নেওয়া, ঠিক আছে? তো আমাদের আজকের চ্যাপ্টার 10 এর যে ওয়ান শট ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা তখন ধৈর্য সহকারে ক্লাস করলো সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই ক্লাসের ডিসক্রিপশনে কিন্তু হচ্ছে আমাদের ক্লাস নোটটা দেওয়া থাকবে, ঠিক আছে? আমরা যা যা পড়ালাম বা যে থিওরিটা